দুইটার প্যাটার্ন সেম, দুইটা একইভাবে ডাউনলোড মানে আপনার পাওয়ার কোয়ারিতে নেবেন। পাওয়ার কোয়ারিতে নিয়ে হচ্ছে আপনার দুইটা একইভাবে একই ওয়েতে আপনার ডেটাগুলোকে ট্রান্সফর্ম করে আপনার দেন হচ্ছে কনভার্ট করতে পারেন হচ্ছে নর্মাল সিএসভিতে, অথবা আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে শুরুতে আমরা যেটা করছিলাম আইবি ডেটা সেটের ক্ষেত্রে ডেটাগুলোকে হচ্ছে আপনারা কপি করবেন, কপি করে দেন ওই ডেটাগুলোকে হচ্ছে আপনারা কনভার্ট করবেন টেক্সটে, টেক্সট টু হচ্ছে দেন ট্রান্সফার করবেন হচ্ছে আপনার এক্সেলে। তো এই প্রসেসটা একটু আপনার টাইম কনজিউম, যেটা প্রথম আমরা করছি। বেস্ট অপশন হচ্ছে পাওয়ার করে দিয়ে করা। সো আপনারা পাওয়ার করে দিয়ে ট্রাই করেন, যদি না পারেন আমি নেক্সট ক্লাসে ওই একটা যে কোনো একটা ডেটা সেট, বাংলাদেশ ব্যাংক হোক আর হচ্ছে যে কোনো একটা ডেটা সেট আমি একটু দেখাই দিব কীভাবে করতে হবে। দেন ওটার উপর বেস করে আপনারা রিপোর্টিংটা করে দেন লুকার এটাকে রিপোর্ট করবেন। আচ্ছা, তো আজকে আমরা শুরু করব হচ্ছে আপনার পাওয়ার বিআই। পাওয়ার বিআই শুরু করার ক্ষেত্রে আমরা প্রথমত হচ্ছে আমি অ্যাজিউম করে নিচ্ছি আপনারা অনেকেই পাওয়ার বিআই ডেস্কটপ ডাউনলোড করছেন। পাওয়ার বিআই ডেস্কটপ আপনারা অলরেডি ডাউনলোড করছেন, এটা আমি ধরে নিচ্ছি। আর পাওয়ার করে যেহেতু আমরা মোটামুটি শিখতে পারছি, তার মানে আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমরা পাওয়ার বিআইটা অলমোস্ট 50% শিখে গেছি। এখন হচ্ছে ড্যাশবোর্ড ডেভেলপমেন্ট করার পালা। সো আমরা যে ড্যাশবোর্ডটা ডেভেলপ করব ওই ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার লুকারের সাথে সিমিলার। এখন আমি শুধু আপনাদেরকে বলে দিব যে লুকারে ছিল এই, এখন মূলত কম্পারিজনটা দেখাই দিব। আজকে মূলত আমরা হচ্ছে কম্পারিজন দেখব যে পাওয়ার বি এবং লুকারের যে কম্পারিজন আছে বেসিক, ওইটা আসলে কি। তাহলে হচ্ছে আপনারা অটোমেটিকলি বুঝে যাবেন যে আসলে কিভাবে মানে পাওয়ার বিটা প্রপারলি ইউজ করতে হবে, আর ফিচারগুলো অটোমেটিক পেয়ে যাবেন। ওকে, আমি যে ডেটা সেটটা নিয়ে কাজ করতেছি এটা একটা কেগলসের ডেটা সেট। এই ডেটা সেটটা আপনাদেরকে আমি আপলোড করে দিব। ওকে, সো পাওয়ার বিআই আমি এখন হচ্ছে আমার একটা মানে আগের করা একটা প্রজেক্টকে আমি এখন ওপেন করতেছি। এখন আমি ওইটাকে ইন ডেপথ মানে একটা করে ভেঙে আপনাদেরকে দেখাই দিব কিভাবে এটা আমরা করলাম, এবং ওভারঅল ইন্টারফেসটার সাথে লুকার ইন্টারফেসের একটা কম্পারিজন। আমরা লুকারে চলে যাই। আচ্ছা, আর এর আগের ক্লাসে আমি একটা কথা বলছিলাম যে ডেটাগুলোকে যদি আপনার কি বলে এটাকে, যে আমরা ট্র্যাকিং করতে চাই কারা কারা কিভাবে ঢুকছে কোন জায়গা থেকে, তাহলে ওইটা ট্র্যাকিংটা আমরা করতে পারি কিভাবে, সেটা আমি আজকে একটু এক নজর দেখাই দিব। আচ্ছা, হ্যাঁ বলেন। রেকর্ডিংটা অবশ্যই একটু জুমে করেন, ঠিক আছে, মানে জুম করে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, জুম করে করব। আচ্ছা, আমি এখন এখানে পাওয়ার লুকার মানে ডেটা স্টুডিও অন করছি, আর অপোজিটে হচ্ছে আমি অন করছি হচ্ছে আপনার পাওয়ার বিআই। পাওয়ার বিআই একটু লোড নিতে একটু সময় নেয়, ভালো র্যাম বা র্যামের ক্যাপাসিটি প্লাস প্রসেসিং স্পিডটা ভালো হলে খুব স্মুথলি কাজ করে। পাওয়ার বিআই এর কিছু লিমিটেশন আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য লিমিটেশন হচ্ছে আপনি যেমন লুকারে এটাকে আপনি এখন ডিরেক্টলি এখান থেকে যে ভিউতে যে আপনি যে কি করলেন, আপনি এখান থেকে প্রেজেন্ট দিলেন,
এটা অটোমেটিক প্রেজেন্ট মোডে চলে আসলো, ব্যাকগ্রাউন্ডে আর কোনো কিছু এখানে ইন্টারাক্ট করবে না, কাজ করবে না, নরমালি কোনো ঝামেলা হবে না। হোয়ারএস এই জিনিসটা পাওয়ার বিতে এভাবে নাই। এটা অপশন হচ্ছে পাবলিশ করে দেন ওটাকে আপনার প্রেজেন্ট করা ওয়েব ভিউতে। সো পাবলিশের জন্যই মূলত লাইসেন্সের যে পার্টটা এইটা এখানে মূলত লাগে, এখানে লাইসেন্স পারচেস করে নিতে হয়। তো এইটা হচ্ছে এক নাম্বার অপশন বা একটা ইস্যু, ছোট লিমিটেশন বলতে পারেন। 2 নাম্বার হচ্ছে এই পাওয়ার বিটাকে আরেকটা জিনিসের মধ্যে করা যায়, সেটা হচ্ছে পাওয়ার বি যখন পেইড ভার্সনটা থাকবে, পেইড ভার্সনটা দেখা যাচ্ছে আপনার এইটাকে আপনি মাইক্রোসফটের প্রোডাক্টগুলো লাইক হচ্ছে আপনার পাওয়ার পয়েন্টের সাথে অ্যাডঅনস আকারে কানেক্ট করা যায়, ওইটা একটা ভিউ পয়েন্ট আসে, সেম জিনিসটাই কাজ করে। তো জাস্ট এ সেকেন্ড, কেউ একজন জয়েন করছেন। তো প্রথমত হচ্ছে একটা জিনিস দেখাই নেই, সেটা হচ্ছে গত ক্লাসের আগের ক্লাসে যেটা বললাম যে আমরা ট্র্যাকিং যে গুগল অ্যানালিটিক্স দিয়ে ট্র্যাকিং কিভাবে করব। সো গুগল অ্যানালিটিক্স এর মধ্যে 2টা পোর্শন আছে, গুগল অ্যানালিটিক্স 4। তো আমরা এখন গুগল অ্যানালিটিক্সে যখনই আপনি আপনার জিমেল দিয়ে, যে কোনো জিমেল দিয়ে আপনি যখন লগ ইন করবেন, পার্সোনাল সিলেক্ট করে দেন আপনি আপনার লাইক লুকারে যেভাবে করছেন এভাবে অ্যানালিটিক্স পোর্টালে চলে যাবেন। তো বলে রাখি, গুগল অ্যানালিটিক্স হচ্ছে আপনার মূলত টোটাল এটাকে আমরা বলতে পারি সবচেয়ে প্রথম অ্যানালিটিক্যাল যে ড্যাশবোর্ড বলেন, এই সার্ভিসটা প্রথম গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে নিয়ে আসে ওয়েব বেসিসে। আচ্ছা, যেমন আপনাদেরকে একটা জিনিস দেখাই, আজকে আমাদের একটা রিপোর্ট, এই রিপোর্টের নাম হচ্ছে লাইভ সিক ইউনিট। এটা একটা রিপোর্ট, এই রিপোর্টে আজকে আপনার 2 তারিখ থেকে আজকে 5 তারিখ পর্যন্ত, এই পর্যন্ত মোটামুটি গতকাল 4জন ভিজিটর, মানে 5জন ইন্ডিভিজুয়াল ইউজার 56 বার এটাকে বিভিন্নভাবে তারা এটাকে ভিউ করছে। এখন এটাকে আমরা আইডেন্টিফাই করা যায় কোন কোন ইউজার করছে, এই জিনিসটাকে আমরা দেখতে পারি। তারপরে হচ্ছে আমরা এখানে, এটা হচ্ছে মূলত একটা লুকার স্টুডিওর রিপোর্ট, আমরা এখানে মনিটরিং করতেছি কারা কারা ঢুকলো, কোথা থেকে ঢুকলো। আমরা যদি এখানে রিপোর্টিংয়ে চলে যাই, যদিও আমার পার্টির দেখানোর না, বাট আপনার সাথে সেদিন কথা হয়েছিল দেখে আমি এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এটার ট্র্যাকিংটা কিভাবে করতে হবে। এভারেজ তারা কতক্ষণ ছিল, 5 জন ছিল নতুন ইউজার, এভারেজ তারা ছিল 3 মিনিট 54 সেকেন্ডের মতো সামথিং। আমরা এবার কিছু কন্ট্রিবিউশনে যাই ডেটাটা ভিউ করার জন্য। এখানে আমার ডেমোগ্রাফিক ডিটেলস যদি যাই, ওভারভিউ যদি যাই, এখান থেকে আমরা দেখতে পারবো কোন কোন জায়গা থেকে এটা লগ ইন করছে। যেমন আমাদের একজন কলিগ থাকে হাঙ্গেরিতে, সে ওইখান থেকে দেখছে এটা, আর বাকি যারা আছে তারা বাংলাদেশ থেকে দেখছে। আমাদের কলিগরা আছে ইন্ডিয়াতে আছে, আমাদের সুইজারল্যান্ডে আছে, যারা আছে বা কানাডায় আছে। তো তারা দেখা যাচ্ছে এই রিপোর্টগুলোকে তারা ওভারভিউ করে। তো ওইটা আমি ডেমোগ্রাফিক্যালি এখানে দেখতে পারি। যেমন ভিউ কান্ট্রি যদি যাই, কান্ট্রি বলতে এখানে সিটি আকারে আসে, আলাদা করে আসে, ডে ওয়াইজ কোন দিন কিভাবে করে আসছে, এই জিনিসগুলো আর কি মোটামুটি দেখা যায়। অডিয়েন্স, যদিও এই জিনিসটা এখানে খুবই বেসিক দেখতে পাচ্ছেন, কিন্তু এই জিনিসটা সবচেয়ে বড় যেই মানে কি বলে এটাকে বেনিফিট, সেই বেনিফিটটা হচ্ছে যখন আপনি আপনার কোনো ইউটিউবের চ্যানেলটাকে আপনি এখানে কানেক্ট করলেন, আপনার ফেসবুকের পেজের যে ডিটেলসটা এটা আপনি এখানে কানেক্ট করলেন, তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ট্রাফিকিংটা আপনি এখানে কানেক্ট করলেন, প্লাস হচ্ছে আপনি আপনার বিভিন্ন রিপোর্টিং এর প্যানেলটা কানেক্ট করলেন, দেন আপনারা বুঝতে পারবেন আপনার কোন কোন চ্যানেলে কোত্থেকে কিভাবে কি পরিমাণ ট্রাফিক আসতেছে, কোন পেজটা পার্টিকুলার ভিউ করতেছে, কোন আর্টিকেলটা বেশি পড়তেছে, কোন জায়গায় তারা কোন স্পেসিফিক কোন লাইনে তারা বেশি সময় নিচ্ছে, তারপর হচ্ছে কোন জায়গাটা আসলে ইউজই হচ্ছে না, তারপর হচ্ছে আপনার ইউটিউবের কোন ভিডিওটা বেশি দেখতেছে, কোনটা কতটুকু টেনে টেনে দেখতেছে, তারপরে আপনার কোন অ্যাডগুলা
কতটুকু হচ্ছে আপনার ধরেন কভারেজ করতেছে হচ্ছে আপনার ইন পার্টিকুলারলি দেখা যাচ্ছে ক্যাম্পিংয়ে কোন ডেমোগ্রাফি থেকে বেশি একটা যাচ্ছে, অডিয়েন্স রেশিওটা কেমন, কোন ধরনের অডিয়েন্স বেশি ইয়ে করতেছে, তাদের বিহেভিয়ার কেমন, ক্লিক করতেছে কতক্ষণ ছিল, এই যে ইন ডিটেলস এর উপর বেস করে একটা অ্যাডের অপটিমাইজেশন করা যায়। আপনার ওয়েবসাইটের আপনার প্রোডাক্টের কাস্টমাইজেশন করতে পারবেন, আপনার ওয়েবসাইটটাকে এসইও করতে পারবেন, আপনার এসইও কি ধরনের নিশে আসতেছে, ওভারঅল একটা অ্যানালিটিক্স আপনি এখানে পাবেন। আবার সেম অ্যানালিটিক্সটাকে আপনি আবার টেনে লুকারে নিতে পারবেন। মূলত লুকারের যে ফ্রিল্যান্সিং কাজগুলো আসে দেশের বাইরে, এই ধরনের কাজগুলো বেশি আসে, যে ধরেন দেখা যাচ্ছে ট্রাফিক অ্যানালাইসিস, এই লুকারে তো আসলে ধরেন এইটা যতটা ইজি, আপনি ডেমোগ্রাফি কত সুন্দর করে একটা কাস্টমাইজ করে করা যায়, কিন্তু এইখানে একটু ক্রিটিক্যাল। সো মূলত যেটা করতে হয়, এই গুগল অ্যানালিটিক্সের যে এপিআইটা, মানে এইটাকে মূলত কানেক্ট করতে হয়, কানেক্ট করে মূলত হচ্ছে এই লুকারে মূলত এটাকে ফাইনালি রিপ্রেজেন্ট করা। তো দেখা যাচ্ছে ক্লায়েন্ট এন্ডে এই ধরনের একটা ড্যাশবোর্ডের প্রচুর রিকোয়ারমেন্ট থাকে, স্পেশাল ইনফ্লুয়েন্স মার্কেটে, বিকজ অফ হচ্ছে গুগল ডেটা স্টুডিওটা মূলত মোর ফ্রেন্ডলি, আপনি বলতে পারেন ওয়েব পোর্টাল বা ওয়েব সার্ভিস যতগুলো প্রোডাক্ট আছে ওই পার্সপেক্টিভে এটা খুবই ফ্রেন্ডলি। তো তখন যার জন্য এই ধরনের কাজের রিকোয়ারমেন্ট বা ডিমান্ড অনেক থাকে। তো আপনারা যেহেতু এখন আমি বলবো যে সবাই বেসিক লেভেলে শিখছেন, তো বেসিক লেভেলে আগে যেটা করবেন সেটা হচ্ছে স্যাম্পল ডেটাগুলো দিয়ে কানেক্ট করতে পারেন। আর প্রচুর ডেটা নিয়ে অনেক ইয়ে থাকে, যে আপনাকে ডেটা সোর্স বা ফাইল দিয়ে দিবে, আপনাকে বলে দিবে, দেখা যাচ্ছে একটা অ্যাক্সেস দিয়ে দিল, বললো যে এবার, বা বিগকোয়ারির একটা অ্যাক্সেস দিয়ে দিল, বলবে যে এবার এটাকে একটু ভিজুয়ালাইজ করে দেখাও, আপনাকে এই ধরনের কাজ দিতে পারে। বা ওরা যেটা করবে যে মোটামুটি পাওয়ার পয়েন্ট বা পিডিএফ বা ইভেন দো যেটা ম্যাক্সিমাম যেটা করে, একটা সিম্পল সাদা পেন এন্ড পেপারে আপনার ওরা হাতে এঁকে দেয় কি কি লাগবে, ওদের একটা রিকোয়ারমেন্ট দিয়ে ডেটা দিয়ে পাঠিয়ে দিবে, আপনাকে পিডিএফ করে এটা পাঠিয়ে দিবে, বললো যে আমাকে একটা স্ট্রাকচার দ্বারা করায় দাও। সো এই ধরনের কাজগুলো থাকে, এবং এটার আপনার দেখা যাচ্ছে আওয়ারলি বেসিস থাকে বা ফিক্সড কন্ট্রাক্টে থাকে। তো ইনিশিয়ালি আওয়ারলি বেসিসটাই বেশি থাকে, বিকজ দেখা যাচ্ছে এক্সাম্পল আপনি শুরুতে ধরেন এক্সাম্পল ধরেন $3 বা $5 পার আওয়ার একটা চার্জ করলেন, সবচেয়ে মিনিমাম, এর নিচে তো আর হয় না। $5 ধরেন বা $3, আমি একবারে কম ধরলাম, $3 তো হয় না, তারপরে ধরলাম। তো দেখা যাচ্ছে একটা ক্লায়েন্ট, কেউ ক্লায়েন্টের কাছে চাচ্ছে $20 পার আওয়ার, একজন চাচ্ছে $5 পার আওয়ার, এক্সাম্পল। যদিও মার্কেটটা এভাবে নষ্ট হয়, তারপরে বলতেছি যদি আপনার কাজের কোয়ালিটি থাকে, আপনার ধরেন লিঙ্কডইনে ভালো প্রোফাইল আছে, প্লাস কয়েকটা সাইট আছে যেখানে, প্লাস আপনি আপনার পোর্টফোলিওগুলো দেখাইলেন ক্লায়েন্টকে, এই যে দেখো আমার এই যে পোর্টফোলিও, আমি এই মার্কেটিং সেগমেন্টে আমি এই ধরনের ড্যাশবোর্ড পারি, বিজনেস পার্সপেক্টিভ এই ধরনের পারি, এইচআর মডেল এই ধরনের পারি, অ্যাটেন্ডেন্স রিলেটেড এই ধরনের পারি। ম্যাক্সিমাম কিছু ক্ষেত্রে কাজ আসে দেখা যায় অ্যাটেন্ডেন্স রিলেটেড, তারপর হচ্ছে এমপ্লয়ি এইচআর এর কিছু ধরনের কাজ থাকে, ধরেন একটা এমপ্লয়ির পুরো কোম্পানির প্রোফাইল দেওয়া থাকে, ওইখানে বেসিক লেভেলের ওইটার একটা সুন্দরভাবে একটা ডেমোগ্রাফিক্যাল প্রেজেন্ট করে দেখানো, এই ধরনের কাজগুলো থাকে। তো দেখা যাচ্ছে যে আপনি যখন এইভাবে করে আপনার পোর্টফোলিও ভালো করে দেখাইতে পারবেন, রেফারেন্স দেখাইতে পারবেন, এটাকে পাবলিক করে দিলে, এই যে শেয়ারে গেলে এইটা আপনি এই যে এইখান থেকে আপনারা করে দিবেন হচ্ছে আনলিস্টেড। এখানে কি আসছে, এনিওয়ান ইন দ্য ইন্টারনেট উইথ দিস লিঙ্ক ক্যান ভিউ। পাবলিক করে দিলে পাবলিকলি সার্চ করলে পাবে, বা লুকারের পাবলিক গেলে পাবে, কিন্তু আনলিস্টেড করে দিলে সো শুধু লিঙ্ক দিলেই পাবে। সো এটা একটা প্লাস পয়েন্ট আছে। যেমন আপনাদের এখন আমি এই পেজটাকে আমি এখন কি করব, গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে এটাকে কানেক্ট করে তারপরে লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা তখন এটার মধ্যে ঢুকবেন, এবং তখন আমি দেখবো যে এটা ডেমোগ্রাফিক্যাল কেমন রেজাল্ট আসে। সো মোটামুটি একটা ধারণা দিতে পারছি হোপফুলি। আমরা আবার চলে যে হচ্ছে আমাদের হোম পেজে অ্যানালিটিক্সের, আমাদের এখানে মোটামুটি টোটাল পেজ আছে কয়টা একটু দেখি। একটা হচ্ছে সিএলবিআই রিপোর্ট, লুকার বিআই রিপোর্ট, একটা হচ্ছে ল্যান্ডিং কস্ট আর লাইভ। এখন যদি ল্যান্ডিং কস্টের অবস্থা কি, কারা ভিউ করছে, ল্যান্ডিং কস্ট ভিউ করছে হচ্ছে মাত্র একজন ইউজার, 5টা তার মুভমেন্ট ছিল। ইভেন্ট কাউন্ট হচ্ছে এখানে 5। ইভেন্ট কাউন্টের মধ্যে কি আসতেছে দেখেন, পেজ স্ক্রিন রিজিউম, আমরা পেজ স্ক্রিনে যদি যাই, ভিউজ পার সেশন, আমরা ভিউজে ক্লিক গেলে তখন দেখা যাবে যে 2বার ভিউ করছে,
বিভিন্ন ইয়েতে দেখা যাচ্ছে। তো এইটা যেমন আমার এক্সাম্পল, এই রিপোর্টিংটা ভিউকম করতেছে, তো এই রিপোর্টিংটা যেই টিমের জন্য করা, আমি কিন্তু এখন এই রিপোর্ট দেখে আমি কিন্তু ওই ডিপার্টমেন্ট হেডকে আমি কিন্তু একটা মেল করতে পারি যে আপনার টিমের কিন্তু আপনার টিম থেকে কিন্তু এই রিপোর্টটা তারা বা এই ড্যাশবোর্ডটা ইউজ করতেছে না, তারা ম্যানুয়াল কাজ করতেছে। এইরকম যখন দেখা যাচ্ছে দুই একটা মেল করব, অটোমেটিক্যালি সবাই আবার কি করবে, মানে আবার প্রসেসে ফিরে যাবে। তারপর আমরা একটু দেখি এখানে, এটা হচ্ছে এই রিপোর্টটা হচ্ছে লুকার, হ্যাঁ এটা হচ্ছে ফর ম্যানেজমেন্ট, টপ লেভেল ডিরেক্টরদের জন্য এই রিপোর্টটা করা। দেখি এই রিপোর্টটায় কতজন তারা ঢুকছে। এখনো পর্যন্ত ডিরেক্টররা কেউ দেখেনি, ডিরেক্টর সাধারণত ওই উইকলি বা মান্থলি একবার দুবার করে দেখে, এই রিপোর্টটা সামনে দেখেন। এখন আচ্ছা এইখানে, আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে তো? ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা আমাদের এই যে বিআই রিপোর্টটা যে 2456 এটাকে আমরা কানেক্ট করব। কিভাবে করব আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে যেহেতু আমার এই জিমেল দিয়েই আমার এই লুকার কানেক্ট করা, আবার ঠিক এই জিমেল দিয়ে আমার হচ্ছে অ্যানালিটিক্স কানেক্ট করা। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে গেলাম, এখান থেকে আমি অ্যাডমিনে গেলাম, অ্যাডমিন থেকে আমি চলে যাব ক্রিয়েটে যাওয়ার পরে অ্যাকাউন্ট আর প্রপার্টি। অ্যাকাউন্ট আর প্রপার্টির মধ্যে একটু পার্থক্য আছে, একটু বলে রাখি। ধরেন হেড সাবহেড বলে কথা আছে না একটা, হেড সাবহেড এরকম আর কি। তো প্রপার্টি হচ্ছে আপনি এক একটা প্রপার্টি মানে হচ্ছে এক একটা, ধরেন এটা হইতে পারে আপনার ফেসবুকের কোনো একটা পেজ, বা মানে ফেসবুকের কোনো একটা এক্সাম্পল, আপনার কোনো একটা অ্যাডের ক্যাম্পিং, বা আপনার ওয়েবসাইটের ধরেন পুরো একটা ওয়েবসাইটের একটা প্রপার্টি হইতে পারে, বা অ্যাকাউন্ট হইতে পারে, বা দেখা যাচ্ছে আপনার ওই ওয়েবসাইটে পার্টিকুলারলি ধরেন পেজ আছে 5টা, হোম, অ্যাবাউট, বিভিন্ন প্রকারের পেজ আছে। তো ওই পেজগুলোকে আপনাকে একটা প্রপার্টি বানাইতে পারেন। তো মেইনলি প্রপার্টি হচ্ছে এক একটা মানে মেইন ডোমেন হচ্ছে অ্যাকাউন্ট, তার আন্ডারের প্রপার্টি। তো আমরা প্রপার্টিকে একটা রিপোর্ট বলতে পারি। সো আমি এখানে কি করলাম, প্রপার্টি ক্লিক করলাম। প্রপার্টি ক্লিক করার পর আমাকে যেটা ও বলবে সেটা হচ্ছে প্রপার্টির নাম দাও। আমি দিব হচ্ছে 2405 and 6, আমি এটা প্রপার্টির নাম দিলাম। এখন রিপোর্টিংটা কোথায়, কোন জায়গায়, এটা রিপোর্টিং হচ্ছে বাংলাদেশ, আর টাইম ঠিক আছে, কারেন্সি রুপি। কারেন্সি কেন এটা কেন আসতেছে, বিকজ অফ হচ্ছে দেখা যাচ্ছে আপনি ধরেন অ্যাড প্রমোশন রান করলেন, বা আপনার ওয়েবসাইটে ফেসবুকে আপনার যদি এখানে ট্রানজ্যাকশন বিডি দিতে হয়, ওই ধরনের ট্রানজ্যাকশন অ্যামাউন্টের সামারিগুলো যাতে ওরা দেখাইতে পারে, এই জন্য আগে থেকে ওরা নিয়ে নেয়। সো আমি বাংলাদেশি টাকা দিয়ে রাখলাম আপাতত, দিয়ে আমি নেক্সট চলে গেলাম। আজকে দেখা যাচ্ছে 197 মোর প্রপার্টিজ ক্যান বি ক্রিয়েট অন দিস অ্যাকাউন্ট। আমার এই একটা অ্যাকাউন্টে এখনো পর্যন্ত মানে আপনার 2000টার মতো টোটাল, আপনার একটা অ্যাকাউন্টে 2000টার মতো পেজ অ্যাড করা যায় অ্যানালিটিক্সে। সো আমি মাত্র 3টা করছি, তো এখন এটা সহ আরো এখন এটা 4টা হলে মাত্র 4টা হবে, আর অ্যাকাউন্ট অ্যাড করা যায় 26টা, ঠিক আছে। সো ইটস এন, এবং এটা যেহেতু ফ্রি, আপাতত ফ্রি, ডেটা সোর্স বাড়লে দেন ওরা পেমেন্ট চার্জ করে, এটা একটা প্লাস পয়েন্ট। সো আপাতত আমরা কি করলাম, আমরা নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমাকে বলতেছে বিজনেসের ডিটেলস কি, এটা একটু বলে দিতে হয়, এটা একটা বাই ডিফল্ট ডেমো। আমি এখানে আদার্স বিজনেস অ্যাক্টিভিটিস দিয়ে রাখলাম, আর বিজনেস সাইজ কি দিলাম, স্মল দেওয়ার পরে নেক্সট দিলাম। যত ছোট দেওয়া যায়। এখানে আমি কি চাচ্ছি, আমি এখানে কি অবজেক্টিভ চাচ্ছি, আমি অবজেক্টিভ চাচ্ছি নাম্বার 1, দেখেন এখানে যে টাকা কেন চাইছে, ড্রিভেন অনলাইন সেলস। আপনার এই অ্যানালিটিক্স পারচেজ বিহেভিয়ার, কাস্টমারের পারচেজ বিহেভিয়ারটা কেমন, যে একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে ঢুকার পর আপনার পার্টিকুলার কোনো একটা প্রোডাক্ট গিয়ে অ্যাড টু কার্টে দিল, বা প্রোডাক্টটাকে লিস্টিং করলো, কার্ডে যে তারপর পেমেন্টে গেল, তারপর আবার পেমেন্ট থেকে ফিরে আসলো, মানে দেখা যাচ্ছে এই যে বিহেভিয়ারগুলো। তারপর হচ্ছে দেখা যাচ্ছে রিভিউ বেশি দেখতেছে, কাস্টমারগুলো বেশি রিভিউ দেখতেছে। তার মানে আপনি যখন দেখবেন যে 100 কাস্টমার ঢোকার পর 60% কাস্টমার আপনার রিভিউ দেখতেছে, তখন আপনার কি বুঝতে হবে যে আপনার এখানে মূলত কাস্টমারের মেইন ফোকাস হচ্ছে রিভিউ দেখে তারা ট্রাস্ট করতেছে আপনার সাইডে। সো আপনাকে তখন রিভিউর প্রতি ফোকাস দিতে হবে, রাইট।
তারপর হচ্ছে দেখা যাচ্ছে রেইজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস। নর্মালি আমরা যখন নতুন বিজনেস চালু করি তখন দেখা যাচ্ছে আমরা মার্কেটিং বা ক্যাম্পেইন যখন আমরা চালু তখন শুরুতে করি না, আমরা তখন ফার্স্ট যেটা করি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালু করি এবং ওই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের পোটেনশিয়াল কাস্টমারগুলোকে আমরা প্রথমত হচ্ছে আমরা খুঁজে পাই। উদাহরণস্বরূপ যদি বলি, আচ্ছা এটা মার্কেটিং এর পার্ট, এটা আসলে ইন ডিটেলস বলার দরকার নাই, মানে মূলত ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য এখানে কাজ করে। তারপর হচ্ছে আপনার মূলত এই জায়গাটায় হচ্ছে ইউজার বিহেভিয়ার, যে আপনার সাইট বা অ্যাপে অ্যাকচুয়ালি কাস্টমার কোন কোন পার্টিকুলার জায়গায় তারা ক্লিক করতেছে, কেমন বিহেভিয়ার করতেছে, এই জিনিসটা মূলত দেখার জন্য আপনি আমি এটাকে চেক পয়েন্ট দিলাম। তারপর হচ্ছে আমি কি দিতে পাচ্ছি, অ্যানালিটিক্যাল ভিজিটর ম্যাট্রিক্স অ্যান্ড নিউ কাস্টমার, এটাকে আমরা দেখতে চাচ্ছি। আপাতত যদি বাইরে দিলাম, এটাও দিয়ে রাখলাম, সবগুলো দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আমরা মোটামুটি এটা দিলাম। আচ্ছা তারপর হচ্ছে মাল্টিপল টাইপ অফ রিপোর্টস, মানে এই রিপোর্টটা হচ্ছে আপনার আমরা দিয়ে রাখতে পারি কে কত বিভিন্ন রকমের, কিন্তু এখানে এটা দিলে আপনার আলাদা, মানে এখানে দুইটা মনে হয় ফ্রি ভার্সন, তো এটা দেওয়া যায় আর এটা দিলাম, দেন আমি ক্রিয়েট দিলাম, এটা আমার এখন একটা ক্রিয়েট হলো। এখন এই রিপোর্টটা ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হওয়ার পর আমাকে যেটা বলতেছে এখানে কি লেখা দেখেন, প্রপার্টি কানেকশন, বিজনেস ডিটেলস, অবজেক্টিভ, এবার হচ্ছে ডাটা কালেকশন। আমাদের এখন এই তিনটা পার্ট শেষ, এখন ডেটা কালেকশনের পার্ট। ডেটা কালেকশনের ক্ষেত্রে কি আসছে, স্টার্ট কালেক্টিং ডেটা, মানে আমরা এখন যেটা করব যে ওয়েবসাইট বা অ্যাপস আমরা যেখান থেকে কালেক্ট করতে চাই না কেন, অ্যান্ড্রয়েড অ্যাপস হতে পারে, আইওএস অ্যাপ হতে পারে, হোয়াট এভার ইট ইজ, এইটার সাথে এইটার আমার যে মেইন অ্যাপের যে ডেটাবেস, অ্যাপের যে ব্যাকএন্ডের সাথে আমার এই অ্যানালিটিক্সের একটা কানেকশন ক্রিয়েট করতে হবে। এখন যেহেতু আমার লুকার আর এটা মূলত একটা ওয়েব প্ল্যাটফর্ম, সো আমি এখন ওয়েব ক্লিক করলাম, করার পর আমাকে এখন বলতেছে তোমার ওয়েবসাইটের নামটা কি। এখন ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিব, এই যে এটা লিঙ্ক, এটা এডিট মোডে আছে। আমি এখন এটা প্রথমে যে ভিউতে যাব, এই যে এখন আচ্ছা এখন ভিউতে আসি, ভিউতে থাকার পর এই লিঙ্কটাকে আমি কপি করব, কপি করে আমি এখন এখানে পেস্ট করব HTTP বা এটা ছাড়া, দেখি HTTP সহ চলে আসছে কিনা। হ্যাঁ, যেহেতু আগে HTTP দেওয়া আছে, জাস্ট লুকার থেকে নিলাম। এইবার আমি নাম দিলাম হচ্ছে BI_2405 এটা হচ্ছে আমার স্ট্রিমের নামটা হবে, যেটা আমার ওইখানে ওই যে ড্রপ ডাউনে শো করবে। এখন কি কি আছে সেখানে, মোটামুটি সবই আছে, পেজ ভিউ, স্ক্রোল, আউটবাউন্ড ক্লিকস, আর আরও অনেক কিছু আসবে। তারপর কি কি আসবে একটু বলে দিই, দেখেন এখানে ভিডিও এঙ্গেজমেন্ট কি থাকতে পারে, ফাইল ডাউনলোড কেমন হচ্ছে, তারপরে ফর্ম ইন্টিগ্রেশন কেমন হচ্ছে, ধরুন কোনো একটা ছোট ফর্ম করলেন, ওই ফর্মে দেখা যাচ্ছে মানে কেউ সাবমিট কেমন করতেছে বা রেসপন্স কেমন করতেছে, এই জিনিসটা। এই স্ট্রিমগুলো আপনার এই সব এক একটা স্ট্রিম, মানে এইগুলো এক একটা হচ্ছে এই যে কটা দেওয়া সাপোর্ট এখানে, এই এক একটা হচ্ছে এক একটা আপনি ধরে নিতে পারেন সার্ভেলেন্স ক্যামেরার মতো। আপনার এখন এই যে আমি লিঙ্কটা দিলাম, এই লিঙ্কে আপনার এখানে 6টা স্ট্রিম আছে, 7টা স্ট্রিম আছে, তার মানে আপনি ধরে নেন 7টা সার্ভেলেন্স ক্যামেরা আপনি সেট করে দিলেন আপনার সাইটে। তো একটা ক্যামেরার কাজ হচ্ছে সে শুধুমাত্র পেজ ভিউ কাউন্ট করবে, একজন হচ্ছে কতক্ষণ স্ক্রল করলে এটা কাউন্ট করবে, তারপর হচ্ছে আউটবাউন্ড ক্লিকস কেমন ক্লিক, মানে ওভারঅল সাইটে গিয়ে কি সার্চ করতেছে কিনা, তারপর হচ্ছে যদি কোনো ভিডিও থাকে ওটার এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে, যদি কোনো আপনার ডাউনলোডের কোনো অপশন থাকে কেমন ডাউনলোড করতেছে, তারপর যদি কোনো ফর্ম দিয়ে থাকেন, এই জিনিসগুলো মূলত ওরা এই আপনার এখন এটা সেট করার মাধ্যমে এটা কানেক্ট করে ফেলবে। দেন আমরা চলে গেলাম ক্রিয়েট স্ট্রিম। এখন স্ট্রিম ক্রিয়েট করতে গেলে এখন এখানে যেটা আসবে, এই যে স্ট্রিম ক্রিয়েট হয়ে গেছে, ফার্স্ট অফ অল এইখানে যে জিনিসটা পাবেন আপনারা, এটা আপনার ওয়েবসাইটে হোক, ফেসবুকের পিক্সেলে হোক, মানে ফেসবুকে মূলত আমরা যখন অ্যাড ক্যাম্পিং রান করি, ধরুন ফেসবুক মাই বিজনেস অ্যাকাউন্ট বা মেটা মাই বিজনেসে, তো ওই বিজনেস অ্যাকাউন্টে যদি আপনি অ্যাকাউন্টের ডিটেলসটা যদি আপনি ইয়ে করতে চান, কি বলে আপনার ওই অ্যানালিটিক্সে কানেক্ট করতে চান, তখন আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, আপনার ওয়েবসাইট বিল্ডার যদি কোনো আপনি সিএমএস মেনটেন করেন, ধরেন আপনি ওয়ার্ডপ্রেস সাইট আছে আপনার ডেভেলপ যেই প্ল্যাটফর্মে আপনি সাইট ডেভেলপ করেন না কেন, অথবা যদি ম্যানুয়ালি করেন, ধরেন আপনি কোনো সিএমএস ইউজ করলেন না, পুরোটা কাস্টম করলেন, তাহলে যেটা হচ্ছে আপনি যদি ম্যানুয়ালি আমরা ক্লিক করি, তাহলে এই যে একটা ট্যাগটা থাকে, এই ট্যাগটা হচ্ছে নর্মালি ওয়েবসাইটের HTTPS যে মানে HTML5 ট্যাগিংটা যখন শুরু হয় তার ঠিক উপরে অথবা তার ঠিক নিচে
এই দুইটা জায়গায় হচ্ছে আপনার এই স্ক্রিপ্টটা রান করে দিতে, এই কোড ট্যাগটা লিখে দিতে হয়। তাহলে যেটা হয়, কোনো কারণে যদি আপনার অ্যানালিটিক্স যদি কোনো কারণে আপডেট নেয়, এই আপডেট নেওয়ার ফলে যদি ট্র্যাকিং নাম্বার চেঞ্জ হয়ে যায়, এইটা আর সমস্যা হয় না। আর যদি ইনকেস চেঞ্জ হয়ে যায় তাহলে ট্র্যাকিং নাম্বারটা আবার চেঞ্জ করে দিতে হয়। এটা করাটা একটু সেফ ওয়েবসাইটের ক্ষেত্রে। তো আমাদের যেহেতু এগুলো কিছু লাগবে না, আমরা যেহেতু গুগল লুকার স্টুডিও করব, আমরা এটা কেটে দিলাম। এখানে কি দেওয়া আছে দেখেন, ডেটা কালেকশন ইজ নট অ্যাক্টিভেটেড ফর ইউর ওয়েবসাইট। আচ্ছা, সো ইফ ইউ ইনস্টল ট্যাগ মোর দেন 48 আওয়ার্স আগে মেক শিওর দ্যাট সেট আপ কারেক্টলি। ওকে, তো এখন যেটা আছে এখানে স্ট্রিম নেম দেওয়া আছে কি আমার 2405। এবার স্ট্রিমের ইউআরএলটা আমরা দিয়ে দিলাম, যেখান থেকে আমরা টানবো। আচ্ছা, এবার স্ট্রিম আইডি কত, এটা স্ট্রিম আইডি। আর মেজারমেন্ট আইডি আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গুগল, এই যে জি যেটা গুগল অ্যানালিটিক্স, এই মেজারমেন্ট আইডি আমি কপি করে নিলাম, আমার কাজ শেষ। জাস্ট এই মেজারমেন্ট আইডিটা ক্রিয়েট করার জন্য আমি এতক্ষণ এই কাজটা করলাম। এই মেজারমেন্ট আইডিটা রেডি হয়ে গেল, মানে হচ্ছে ওই যে 7টা সার্ভেলেন্স ক্যামেরা আমি সেট করছি, ওই ক্যামেরার সার্ভার হচ্ছে এটা, এই আইডিটা। আপনি এইভাবে চিন্তা করতে পারেন, ইমাজিন করেন আর কি। দেন চলে গেলাম আমার লুকার স্টুডিওতে। আমি এখন এখানে চলে যাবো এডিটে যাওয়ার পর এইখানে ফাইল থেকে চলে যাব হচ্ছে রিপোর্ট সেটিংসে যে এই যে এইখানে দেখেন লেখা আছে গুগল অ্যানালিটিক্স মেজারমেন্ট আইডি। এখানে যে জাস্ট আমি এটাকে পেস্ট করে দিলাম, আইডি বসানো হয়ে গেছে। এবার দেখেন Q430, এবার দেখি এটা অ্যাক্টিভ হয়েছে কি না, এটা দিলাম। দেন আমার আর কিছু লাগবে না, ভিউতে গেলাম, জাস্ট পেস্ট করে দিলাম, আর কিছু লাগবে না। এখানে রিপোর্টের সাথে এটা কানেক্ট হয়ে গেছে। এখন দেখি কি অবস্থা, আমরা একটু কানেক্টেড হলে এখানে কানেক্টেড দেখাবে, দেখি দেখায় কিনা। না দেখালে সমস্যা নেই, পেস্ট করলে কানেক্ট হয়ে যায় ফার্স্ট অফ অল। এখন এই লিঙ্কটা আমি আপনাদেরকে ক্লাসরুমে আপনাদেরকে কি করব, আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা আবার নতুন করে দেখাচ্ছে, আমি ব্যাকে চলে গেলাম, আমার এটা লাগবে না, এক্সিট লাগবে না। এখন আমার প্রপার্টি কয়টা, আমি হোমে চলে যাই, দেখেন এখন আমার প্রপার্টি কয়টা কানেক্ট হয়েছে। দেখেন আমার প্রপার্টি, আমি এখন প্রপার্টিতে গেলে দেখবো আমার প্রপার্টি হচ্ছে টোটাল দেখি, এই যে প্রপার্টি হচ্ছেন কয়টা, এই যে nazims_cl, এটার আন্ডারে আমার প্রপার্টি হচ্ছে এই কয়টা। আমার একটা অ্যাকাউন্ট খোলা দরকার ছিল, কজ এটা আমার অফিসের, তো আমি হয়তো এটা রিমুভ করে দিব। এইটা এখন আমি ওপেন দিলাম। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই রিপোর্টটা আপনাদেরকে এখন কি করব, দেখেন এটা কি হয়েছে এখনো পর্যন্ত অ্যাক্টিভ, মানে জাস্ট কোনো আসে নাই, আমার ভিউ আসে নাই, বিকজ আপনারা এখনো পর্যন্ত জান নাই এখানে কি দেওয়া আছে, অ্যাক্টিভিটি ইভেন্ট অ্যাক্টিভিটি। ওকে, ডান। সো আমি এখন যেটা কাজটা করব সেটা হচ্ছে আমি আবার শেয়ারে যাব, শেয়ারে যে এটা চলে যাব হচ্ছে আনলিস্টেড। আচ্ছা, আপাতত একটু পাবলিক করে দেই, কপি করে দিলাম, কপি করে এটা আপনাদের গ্রুপে আমি আপাতত একটু পেস্ট করে দেই। ওকে, আপনারা এবার একটু এইটার মধ্যে একটু আপনারা লগ ইন করেন, মানে দেখেন পেজটা একটু ভিউ করেন। আমার 30 মিনিটসের মধ্যে আমাদের এই রিপোর্টটা আমাদের অ্যানালিটিক্স থেকে চলে আসবে। আপনারা কি লগ ইন করতে পেরেছেন বা দেখতে পেরেছেন? অ্যাক্সেস রিকোয়েস্ট চাচ্ছে। অ্যাক্সেস রিকোয়েস্ট তো চাওয়ার কথা না, পাবলিক দেওয়া, তারপরে কেন চাবে? এই যে লিংক কপি ডান। সবার কি অ্যাক্সেস চাচ্ছে? আমার অ্যাক্সেস চাচ্ছে না ভাই, অ্যাক্সেস চাচ্ছে না, দেখা যাচ্ছে। যাদের অ্যাক্সেস চাচ্ছে তার মানে তাদের মনে হয় লুকার কি তাদের লগইন করা আছে তাদের ব্রাউজার, ওই ল্যাপটপ ইয়েতে, ওই আইডি অ্যাকাউন্ট দিয়ে। জি ভাই, এবার ওকে, ঠিক আছে।
ওকে, আচ্ছা এবার আমরা অ্যানালিটিক্সে চলে যাই, দেখি কি অবস্থা। লোড হচ্ছে যদিও, এখন দেখি কেউ এখনো পর্যন্ত, এই যে মাত্র দেখেন 4 জন কোড থেকে, আমরা একটু ঢুকে দেখি কোন কোন জায়গা থেকে আসতেছে। আমরা এখানে একটু এই যে পিএসবি কিন্তু বাড়তেছে, স্ক্রল করতেছে 4 জন ফার্স্ট ভিজিট। হ্যাঁ, এটা কিন্তু মোটামুটি হচ্ছে, এই যে 5 জন কিন্তু বিভিন্ন জায়গা থেকে, এখন যদি দেশের বিভিন্ন জায়গা থেকে আপনার, এবার আমরা এটাকে কি করি, একটু ফুল স্ক্রিন মোডে দিই। দেখেন চট্টগ্রাম থেকে কয়জন ইউজার, ইউজার 2 একজন, ঢাকা থেকে 4 জন ইউজার। তো অ্যাটলিস্ট আমি কি দেখতে পাচ্ছি না এখান থেকে আমার অ্যাটলিস্ট আমার ইউজারটা কোন জায়গায়, কোন লেভেলে। ইউজার লেভেলটা বাড়তেছে। আর যদি দেখা যাচ্ছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে, এখন এইটার ডিটেলসটা যদি দেখতে চাই, সিটি টাউন ম্যাট্রিক্স, তখন আবার আলাদা করে এখান থেকে আসবে যে সিটি টাউন, মানে ওভারঅল ওইসব ম্যাট্রিক্সগুলোর জন্য এক একটা করে ভিউ পেজ চালু করতে হয়। এটা যদিও মানে গুগল অ্যানালিটিক্স এর জন্য দেখা যাচ্ছে যদিও লম্বা একটা প্রসেস, এটা এমন না যে খুব ইজি একটা টুলস। আমি আপনাদেরকে হয়তো বা একটু ইজি করে বোঝানোর চেষ্টা করছি। মানে প্রতিটা পেজের জন্য ধরেন আপনি পার্টিকুলার জানতে চাচ্ছেন তাদের এইজ কেমন, তাদের আইপি অ্যাড্রেস কত, তাদের সবকিছু সার্ভেলেন্স করতে পারছেন, এই অ্যানালিটিক্স দিয়ে করতে পারবেন, এবং এটার জন্য আলাদা করে ভিউ ক্রিয়েট করতে হবে। ওইটা হয়তো বা এটা আমরা পরে দেখব। তো মোটামুটি আমাদের এই যে একটা রিপোর্ট আসতেছে, আমরা কতজন আমরা ইউজ করতেছি অলরেডি, এটা কিন্তু অ্যাট এ গ্ল্যান্স আমরা কিন্তু কি করলাম, আমরা পেয়ে গেলাম, রাইট? এটা অটোমেটিক আমরা পেয়ে গেলাম। এটাই হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স এর একটা ব্যাপার। দেখি যদি এটাকে একটু শেয়ার দিস রিপোর্ট যদি আমি দেখি হয়, শেয়ার দিস রিপোর্ট দিলাম, শেয়ার দিস লিঙ্ক দিলাম, কপি লিঙ্ক দিলাম। এবার এটাকে আপনাদেরকে একটু দিয়ে রাখলাম। আপনি এবার এটা ঢুকে দেখেন আপনারা অ্যাকচুয়ালি এটার অ্যাক্সেসটা কেমন পান। আর এই অ্যাক্সেস না পেলে এই লিঙ্ক দিয়েই আপনারা লগ ইন করে নিন। মানে জানি না এটা কার কার কাজে লাগবে, স্পেশালি আমরা যারা মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি। বিকজ দেখেন এখন আসলে কিন্তু মার্কেটিং আর সেই ট্রেডিশনাল মার্কেটিং এর মতো নাই। মার্কেটিং এখন কিন্তু ভাস্ট, মানে একটা ব্যাপক চেঞ্জ আসছে। আর বিশেষ করে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর যেই ইভালুয়েশনটা, এটা আসার পর থেকে দেখা যাচ্ছে ডেটা নিয়ে প্রচুর কাজ করতে হয়। বিহেভিয়ার অ্যানালাইসিস, সেন্টিমেন্ট অ্যানালাইসিস, ঠিক আছে, তারপর হচ্ছে রিভিউ অ্যানালাইসিস, প্রচুর কাজ আছে। এই ক্ষেত্রে আপনার এই মেশিন লার্নিং এর প্রচুর কাজে লাগে। ডেটা অ্যানালিটিক্স, ডেটা ভিজুয়ালাইজেশন, আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে গেলে এই ধরনের কাজগুলো প্রয়োজন হয়। তো যেহেতু সামান্য একটু মার্কেটিং নিয়ে মানে পড়ার অভিজ্ঞতা ছিল আমার, ব্যাচেলরে মেজর ছিল, তো ওই সুবাদে দেখা যাচ্ছে এখন কাজ করার সময় এই জিনিসগুলো সামান্য একটু, আমি এত ভালো বুঝি না মার্কেটিং, এই স্পেশালি ডিজিটালাইজ করার পরে মানে এই জিনিসগুলো একটু কম বুঝি, এখন শিখতেছি। তারপর আর কি আপনাদেরকে একটু শেয়ার করলাম আর কি। এভাবে করে আমরা মূলত এই ধরনের অ্যানালিটিক্সগুলো কমপ্লিট করে থাকি। ওয়েবসাইটের এটা যেটা দেখালাম ওই জিনিসগুলো হচ্ছে আপনার আরও একটু, এগুলো বেসিক দেখালাম। ওয়েবসাইটের ট্রাফিকিংগুলো প্লাস হচ্ছে এসইও ট্রাফিকিংগুলো, এটা আরও ইন্টারেস্টিং। বিকজ এখানে আসলে মূলত বিজনেসের ফুল ফান্ডামেন্টালটা এখানে আসলে ডেভেলপ করতেছে। একটা কাস্টমারের একটা মানে এক্সাম্পল দেখতেছেন আপনি, এখানে আপনাকে একটা অ্যানালিটিক্যাল কোশ্চেন করি, আপনারা তাহলে যারা ফেসবুক নিয়ে যদি কখনো কাজ করেন আপনারা বুঝে যাবেন। ধরেন আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করতেছেন, এবং আপনার এই প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে আপনি চিন্তা করতেছেন আপনার ডেমোগ্রাফিক, আপনি যে একটা অ্যাড রান করবেন, অ্যাড রান করার সময় ফেসবুকে যেটা করতে হয় হচ্ছে ডেমোগ্রাফিক এরিয়া সেট করে দিতে হয়, ঢাকা, কুমিল্লা, চিটাগং, মানে লোকেশনটা সেট করে দিতে হয়। এখন আপনি জানেন না আপনার আসলে অডিয়েন্সটা কোথায়। এখন আপনি ধরেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রতিটা বিভাগে ধরেন $25 করে একটা বাজেট করে আপনি অ্যাড রান করলেন।
এটা একটা অপশন এক্সাম্পল। অথবা আপনি ডেমোগ্রাফি যদি এখান থেকে দেখতে পারেন আপনার ওয়েবসাইটে কারা কারা ভিউ করতেছে, কোন কোন জায়গা থেকে ভিউ করতেছে, বা আপনার ইউটিউব চ্যানেলটা আসলে কোন পার্টিকুলার জোন থেকে ভিউ করতেছে, সিটি থেকে ভিউ করতেছে। তার মানে কি আপনি কি ধারণা করতে পারেন না যে কোরিলেট করতে পারেন না যে তাহলে ফেসবুকে অ্যাড দিলেও মোটামুটি ওই ধরনের কাস্টমারগুলি আসবে? বুঝতেছেন? মানে অনেকে হয়তো ফেসবুকে অনেক বুস্টিং করতেছে, অ্যাড দিচ্ছে, প্রপার অডিয়েন্স পাচ্ছে না, এই ধরনের ক্ষেত্রে অনেক ইস্যু হয়। তো এই অ্যানালিটিক্সগুলো ব্যাকএন্ডে যদি না করা থাকে, এবি টেস্টিংগুলো যদি প্রপারলি না করা থাকে, কোন অ্যাডটা প্রপারলি ভালো কাজ করবে, কোনটা করবে না, কোন লোকেশনে দিব, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। এক্সাম্পল আপনার চট্টগ্রাম আর ঢাকায় কিন্তু আসলে আপনাদের মেজর অডিয়েন্স। তো দেখা যাচ্ছে আপনি এখন এই মুহূর্তে রংপুর, সিলেট এসব জায়গায় যদি আপনি অ্যাড দেন, আপনি এখানে অলমোস্ট ধরেন $100 চলে গেল, ওয়েস্ট অফ মানি, আপনার আউটপুটে পেলেন না। এই জিনিসগুলো আসলে প্রিকশন, মানে আপনি রিয়েল টাইমে দেখা যাচ্ছে ক্যালকুলেশন করা যায়। তো এটা ছিল মোটামুটি একটা পোর্শন। তো এতটুকু, এটা নিয়ে তো আশা করি আরও কোনো কোশ্চেন নাই, যদিও এটা আমাদের টপিকস না, মানে আমাদের সিলেবাসের টপিকস না, বাট আপনাদের মধ্যে কয়েকজন বললেন দেখে আমি জাস্ট দেখাই দিলাম। বিকজ অফ ফ্রিল্যান্সিং রিলেটেড কাজের ক্ষেত্রে এটা কাজে লাগে, অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট এই জিনিসগুলো জানার প্রয়োজন পড়ে আর কি। তো কারোর তো কোনো কোশ্চেন নাই, রাইট? আচ্ছা, তাহলে আমরা এটা ক্লোজ করি। আমরা এটা ক্লোজ করে আমরা চলে যাই আমাদের আজকে পাওয়ার বিআইতে। সো পাওয়ার বি এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা সর্বপ্রথম আমরা দেখব সেটা হচ্ছে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ থাকে। এখানে আপনি পেজ অ্যাড করতে পারবেন 1 2 3 4 করে করে, এটা একটা পেজ অ্যাড করতে পারবেন। আবারও বলে রাখি, এই পাওয়ার বিআই এবং গুগল ডেটা স্টুডিও প্লাস ট্যাবলু, এদের প্রত্যেকের পার্সপেক্টিভ আলাদা, লেয়ার আলাদা, ধরন আলাদা। আচ্ছা, পাওয়ার বিআই কারা কারা ইনস্টল করতে পারছেন না, কারা কারা করতে পারেন নাই? যারা পারেন নাই তারা হ্যান্ড রাইজ করেন। মাত্র 2 জন, বাকিরা করতে পারছেন তাহলে? ওকে, মাত্র 1 জন করতে পারেন নাই। আচ্ছা ভাই, কি সমস্যা ছিল এটা করতে না পারার পিছনে? ভাই এটা ইনস্টল করছিলাম তখন একটা প্রবলেম ছিল, হয়তো উইন্ডোজ প্রবলেম। হ্যাঁ, উইন্ডোজের ক্র্যাক থাকলে, মানে ক্র্যাক বলতে আপনার অ্যাক্টিভেটেড না থাকলে এগুলো কাজ করবে না, এটা একটা ব্যাপার। তারপর কিছু কম্পিউটার বেসিক কনফিগারেশন আছে, ওইটা যদি ক্রাইটেরিয়া মানে মিট না করে তাহলে ওইটা আপনার কাজ করবে না, এটা একটা অপশন ইস্যু হইতে পারে। আচ্ছা, তো আপনারা এখানে অনেকেই আছেন অলরেডি পাওয়ার বি নিয়ে কাজ করতেছেন। সো আমার চেয়ে ভালো আপনারা জেনে থাকবেন হয়তোবা। তো আমি এখন বেসিক্যালি একটা ওভারভিউ দিচ্ছি, সেটা হচ্ছে এখানে আমরা জানি এক্সেলের এই পার্টটা আপনার মেনু বার, এটা রিবন। এইখানে আপনি দেখেন 3টা প্যাটার্ন আছে, একটা হচ্ছে ফিল্টার, একটা হচ্ছে ভিজুয়ালাইজেশন, একটা হচ্ছে ডেটা। ফিল্টার, ভিজুয়ালাইজেশন, ডেটা। আমরা একটু চলে যাই জাস্ট আ সেকেন্ড, এডিটে চলে যাই। ফিল্টার, ডেটা, এই যে প্রপার্টি, এই প্রপার্টি মানে হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশন। এবার আমরা পাওয়ার বিতে চলে যাই। এই ডেটা মানে কোত্থেকে ডেটা কানেক্ট করছেন, এখানে যেভাবে দেওয়া আছে, এইখানে ডেটার মধ্যে এই যে ডেটা ক্লিক করলে আপনি কি দেখতে পাচ্ছেন, সেম এই মানে শীটের নাম, এবং এইখানে যে কলামগুলো আছে, এই কলামগুলোর নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এইখানে ডেটা টাইপ দেখতে পাচ্ছেন, এবিসি 1 2 3 জিও লোকেশন। সেম হেয়ার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিউমেরিক ভ্যালু, সামে আসছে ক্যাটাগরি, এটা টেক্সট। যদি টেক্সট থাকে তাহলে কিছু দেখাবে না, আর যদি টেক্সট না থাকে তাহলে আপনার দেখাবে হচ্ছে এই সাম। আর যদি আপনি অ্যাডিশনাল কোনো ক্যালকুলেশন করেন তাহলে এই ধরনের একটা দেখাবে, মেজারমেন্ট অ্যাড করলে এটা দেখাবে। আর যদি ডেট থাকে তাহলে ডেট আইকন দেখাবে। তাহলে এই পার্টটা আমরা আশা করি ক্লিয়ার। তার মানে আবার একটু রিভিউ করি, ডেটা, এখানে ডেটার মধ্যে যা আছে সেম, অ্যাজ ওয়েল এজ এখানে ডেটার মধ্যে তা আছে। একটু পার্থক্য হচ্ছে এইখানের মধ্যে আছে অ্যাড ফিল্টার, অ্যাড প্যারামিটার, অ্যাড ডেটা।
এইখানে এই অপশনটা এইখানে এইভাবে না, এটা আরেকভাবে আছে, ওইটা আমরা দেখাই দিব। তারপর এখানে অ্যাড ডেটা আর এক্সট্রা চাইলে আপনি মাল্টিপল এখানেও টেবিল অ্যাড করতে পারেন, এখানেও অ্যাড করতে পারেন, কিন্তু এখানে ইনিশিয়াল ডেটার ওভারভিউটা এটা। তারপর আমরা চলে যাচ্ছে প্রপার্টিজ। প্রপার্টিজের মধ্যে কি পাচ্ছি, এখানে নাম হচ্ছে ভিজুয়ালাইজেশন, আর গুগল ডেটা স্টোরে বলছে প্রপার্টি। আচ্ছা, এখানে প্রপার্টির কয়টা পার্ট, একটা হচ্ছে সেটআপ, একটা হচ্ছে স্টাইল, দুইটা পার্ট কিন্তু, সেটআপ আর স্টাইল। আমরা চলে যাই হচ্ছে আপনার প্রপার্টির মধ্যে দুইটা জিনিস, এটা এখানে একটা হচ্ছে ভিজুয়াল বিল্ডার, আরেকটা হচ্ছে ফরম্যাট। আচ্ছা, ফরম্যাট আর স্টাইল কি একই জিনিস না? মানে ফরম্যাট আর স্টাইল কি একই জিনিস কিনা সব ভাষাগত দিক দিয়ে? মানে অলমোস্ট একই তো অর্থ, মিনিং মানে ক্যারি করতেছে, রাইট? আর এখানে হচ্ছে সেটআপ, আর এখানে হচ্ছে এটা হচ্ছে বিল্ড ভিজুয়াল, দুটার কি মিনিং কি অলমোস্ট একই জিনিস ক্যারি করতেছে না? কে একজন রেসপন্স করেন, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন। ওকে, তার মানে পাওয়ার বিআই বলতেছে হচ্ছে বিল্ড ভিজুয়াল, গুগল বলতেছে সেটআপ, পাওয়ার বিআই বলতেছে হচ্ছে আপনার স্টাইল, গুগল বলতে পাওয়ার বিআই বলতেছে হচ্ছে গুগল বলতেছে স্টাইল, পাওয়ার বলতেছে কি ফরম্যাট ইওর রিপোর্ট, ফরম্যাট পেজ, দ্যাটস অল, আমরি কিছু না। তাহলে ডেটাও আপনারা তার মানে কি এখানে ডেটার সাথে এখানে ডেটা ম্যাচ মানে মিল পাইছেন। পার্থক্য কি, এইখানে হচ্ছে ডেটার মধ্যে ফিল্টার অ্যাড করা যায়, আর এখানে এইভাবে ডিরেক্টলি আলাদা করে করা যায় না। তারপরে ভিজুয়ালের মধ্যে আমরা এখানে কি পাচ্ছি, যেটা হচ্ছে বিল্ড ভিজুয়ালের মধ্যে চার্টটা বাই ডিফল্ট, দেখেন ভিজুয়ালের মধ্যে চার্ট বাই ডিফল্ট, আর এইখানে চার্টটা হচ্ছে আলাদা। দেখেন স্টাইলে গেলেও চার্ট শো করবে, সেটআপে গেলেও চার্ট শো করবে। সো চার্টের পার্টটা পাওয়ার বিআই কি করছে, বিল্ড ভিজুয়ালের মধ্যে দিয়ে দিছে, আর গুগল কি করছে, এইটাকে আলাদা রাখছে, আর সেটআপটা আলাদা দিছে, স্টাইলটা আলাদা দিছে, একটু আলাদা করে দিছে। পার্থক্যটা বুঝতে পারছি? আমরি কঠিন কিছু না ভাই। হ্যাঁ, আপনাদেরকে এখন যেটা বুঝতে হবে, কম্পারিজনটা একটু বুঝতে হবে। কম্পারিজন বুঝলে আপনারা এখন পাওয়ার বিআই ভালো পারবেন, লুকারটাও ভালো পারবেন। যে যারা অলরেডি লুকার প্র্যাকটিস করছেন দেখবেন পাওয়ার বিআই আপনাদের জন্য সহজ, আর যারা পাওয়ার বিআই পারেন লুকার অথবা করেননি তাদের জন্য দেখবেন আর জিনিসটা ইজি হয়ে যাবে। সো আমরা এখন কম্পারিজনের মধ্যে এখানে আরেকটা জিনিস যেটা পাচ্ছি, এইখানে একটা জিনিস আছে, সেটা এই যে ফিল্টার, অ্যাড ফিল্টার। খেয়াল করেন এখানে অ্যাড ফিল্টার আছে, এখানে অ্যাড ফিল্টার আছে, আর এটা হচ্ছে ফিল্টার বার। এই ফিল্টার বার দিয়ে আপনি কি করতে পারেন, আপনি এইখানে যে কাজটা করতে পারতেছেন ফিল্টারটা এখানে, এই ফিল্টার বার দিয়ে আপনি সেম জিনিসটাই করতে পারতেছেন, বা এইখান থেকে অ্যাড ফিল্টার করে আপনি এইখানে অ্যাড ফিল্টার করে পার্টিকুলার ডেটাগুলোকে ফিল্টার করতে পারতেছেন। এইখানে হোয়ারেজ ফিল্টারটাও সেম, এই যে অ্যাড ডেটা হেয়ার, অ্যাড ডেটা মানে হচ্ছে এখানে হচ্ছে আপনি যে ডেটা ফিল্টার করতেছেন সেটা ফিল্টার অন অল পেজ। যদি সব পেজে ফিল্টার করতে চান, যতগুলো পেজ থাকবে তাহলে হচ্ছে এখানে দিবেন, আর যদি এই পেজে করতে চান তাহলে এটা দিবেন। এই দুটো অপশন, এটার মধ্যে কিছু বেসিক লেভেলে ম্যাট্রিক্স প্যারামিটার দেওয়া আছে। সো এতটুকু ক্লিয়ার, এই পার্টটা আমরা ক্লিয়ার। ওকে, এখন আমরা তো মানে এই পার্টটা আমরা মোটামুটি গেলাম। এখন আমরা একটু ডাইমেনশন বা প্যারামিটারের দিকে আসি। এইখানে একটা আছে রিপোর্ট ভিউ। আচ্ছা, আমরা এখানে চলে যাই, তাহলে জিনিসটা একটু বুঝতে পারবো। এখানে আছে হচ্ছে আপনার রিপোর্ট ভিউ। আমরা এখন আসি বর্তমানে বাই ডিফল্ট রিপোর্ট ভিউতে। আমি এখন টেবিল ভিউতে ক্লিক করব, আমাকে এখন দেখাবে এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো টেবিল আকারে এখানে ডেটাগুলো সব মোটামুটি যতগুলো ডেটা থাকবে মোটামুটি দেওয়া থাকবে, বেশি থাকলে দেখাবে না, বাট একটা রেঞ্জ পর্যন্ত দেখাবে। আর ওয়ার্ডারে ক্লিক করলে আপনার ওয়ার্ডার ডেটা মানে যতগুলো টেবিল থাকবে ততগুলো ডেটা দেখতে পারবেন। এইটা একটা লিমিটেশন, এটা গুগল শিটে নাই। মানে গুগল শিটে ডেটাগুলো দেখতে হলে আপনাকে আলাদা করে যদি এক্সেল শিট কানেক্ট করেন তাহলে ওইখানে যে দেখতে হবে, কিন্তু শিটের মধ্যে থেকে আলাদা করে এইভাবে দেখতে পারবেন না। দেখতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে টেবিল আকারে নিয়ে দেন দেখতে হয়, মানে রিপোর্টে নিয়ে দেখতে হয়। সো এখানে একটা লিমিটেশন আছে। তারপরে যদি বলি
মানে এই যে টেবিলটা আনছি, ডেটাগুলো আনছি, এগুলো আনছি কোত্থেকে দেখেন। এই যে আমি টেবিলে ক্লিক করি, আমরা তখন লাস্ট টাইম যেটা বানাইলাম, এই যে এটাকে আপনি এনে এখান থেকে দেখতে পারবেন আপাতত, কিন্তু এখান থেকে এটা ডিটেলস ইন ডেপথ ঢুকে এটার মধ্যে টেবিল ফর্মে যে এটা দেখার একটু এটা সুযোগটা নাই, প্রভিশনটা নাই। এটা এক একটা মানে যেহেতু আলাদা কোম্পানি, ওরা ওদের মডেলটি ইউজ করছে। আচ্ছা, এইখানে হচ্ছে আপনার দেখা যাচ্ছে এটা হচ্ছে মডেলিং। এই যে আপনি দেখেন দুইটা টেবিলকে, এইটা না এই গুগল ডেটা স্টুডিও থেকে এইটা আবার এই মডেলিংটা সহজ, ডেটা মডেলটা এখানে একটু সহজ। তো আমাদের আজকে ডেটা মডেল শেখাবো হচ্ছে আমাদের আফরিন আপু আমাদের কাছে ডেটা মডেলটা শিখাবে। আপু আমাদেরকে একটু বলেন এই জিনিসটা আপনি ভালো বুঝেন, এটা কানেকশন যে 1 to 1, 1 to many, many to 1, এই যে রিলেশনশিপটা আমরা কিন্তু দেখি, এটা একটু আমাদেরকে একটু এক্সপ্লেন করেন। এই যে এখানে 1 many to 1, 1 to 1, 1 to many, many to many, এর কি মিন করে আসলে? আমি যদি দুইটা টেবিলের দুটো কলাম যদি চিন্তা করি, যেমন অর্ডার আইডি এবং ওদিকে হচ্ছে আমাদের কাস্টমার, মানে অর্ডার আইডির সাথে হচ্ছে কাস্টমার নেম যদি চিন্তা করি, এখন কাস্টমার নেমের সাথে অর্ডার আইডি রিলেশন হচ্ছে মানে 1 to 1ও হইতে পারে, 1 to many হইতে পারে। 1 to 1 বলতে বোঝাচ্ছে একজন কাস্টমার একটা অর্ডার করতে পারবে, এবং 1 to many বলতে বোঝাচ্ছে একজন কাস্টমার মাল্টিপল অর্ডার করতে পারবে। সেক্ষেত্রে কাস্টমার আর অর্ডার আইডি রিলেশনটা 1 to many হবে। আর many to 1 হচ্ছে যখন মানে মাল্টিপল অর্ডার আইডি একজন কাস্টমারের এগেইনস্টে হবে, সেটাকে আমরা many to 1 বলছি। ওকে, তার মানে আমাদের এখানে তিনটা জিনিস গেল, একটা হচ্ছে many to 1, একটা হচ্ছে 1 to 1, আর 1 to many। সো many to 1 মানে বুঝলাম, 1 to 1টা কি আপু আমাদের এখানে? 1 to 1 হচ্ছে যেমন একজন কাস্টমার একটা রিজিয়নেরই হইতে পারবে, একজন কাস্টমার আইডি মানে একটা রিজিয়নের মধ্যে মানে একজন কাস্টমার আইডি রিজন তো একটাই হতে পারবে, তার মাল্টিপল রিজন হতে পারবে না। সেই জন্য একজন কাস্টমার আইডি আর তার রিজিয়ন এই দুটোর মধ্যে 1 to 1 বলবো। আর তারপর হচ্ছে many to many, many to many হচ্ছে কি দিয়ে বোঝাবো, মানে জিনিসটা হচ্ছে দুইটা ধরলাম কলাম, দুইটা টেবিলে দুটো ডিফারেন্ট মানে ভ্যালু আর কি, এদের হচ্ছে মাল্টিপল ভ্যালুর সাথে আরেক টেবিলের ওই যে কলামের সাথে রিলেশন, সেটা মাল্টিপল ভ্যালু রিলেশন থাকে। ওকে, তো এই জিনিসটা সম্পর্কে কার কার একটু বুঝতে অসুবিধা হচ্ছে একটু বলেন। এটা হচ্ছে রিলেশনশিপ টাইপ, মানে মূলত সম্পর্কটা কয় ধরনের হতে পারে এই আপনার। আচ্ছা 1 মিনিট একটু আমাকে সময় দিবেন, জাস্ট 30 সেকেন্ড। শুনতে পাচ্ছেন ভাইয়া? মেনি টু মেনির একটা এক্সাম্পল বলতে পারবো? হ্যাঁ প্লিজ একটু বলেন আপু, শুনি।
এখানে হচ্ছে যেমন ডিটেইলের মধ্যে আমাদের ক্যাটাগরি আছে, আর অর্ডারের মধ্যে আমাদের অর্ডার ডেট আছে। তো বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আমরা একই দিনে পারচেজ করতে পারি বা অর্ডার দিতে পারি। আবার একটা তারিখে আমরা বিভিন্ন টাইপসের ক্যাটাগরির প্রোডাক্টও অর্ডার দিতে পারি। তো দুই দিক থেকে আমাদের মানে মাল্টিপল জিনিসের আর কি রিলেশন হইতেছে, এটাই হচ্ছে মিনি টু মিনি। ওকে, তো আমি এখানে একটা জিনিস বলবো, এটার একটা সুন্দর একটা ভিডিও আছে ইউটিউবে, আমি যেটা থেকে শিখছিলাম আর কি, ওটার লিঙ্কটা আপনাদের ক্লাসরুমে দিয়ে রাখবো। তো মূলত এখানে যেটা হয়েছে, আমি এটাকে প্রপার্টিসকে বাদ দিলাম। সো আমি আবার টেবিল ভিউতে চলে যাই। দেখেন এই টেবিল ভিউতে ডেটা কি আছে, অর্ডার ডেট, অর্ডার আইডি, অর্ডার ডেট, কাস্টমার নেম, স্টেট, সিটি, খেয়াল করেন। আবার আমি যদি ডিটেলসের টেবিলে চলে যাই, ডিটেলসে কি আছে, অর্ডার আইডি, কাস্টমার নেম কোথাও নাই, অ্যামাউন্ট, প্রফিট, কোয়ান্টিটি, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, পেমেন্ট মেথড আর অ্যাভারেজ। তো এইখানে দেখেন এই টেবিলের সাথে ওই টেবিলের মধ্যে কোনো কলামেরই পার্থক্য নেই, শুধুমাত্র একটা জিনিসের পার্থক্য বা মানে সম্পর্ক আছে বা কোরিলেশন আছে, সেটা হচ্ছে আপনার অর্ডার আইডি। তো এখন এইখানে জাস্ট একটা জিনিস বুঝার আছে বা বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে রোজ কতগুলো দেখেন, 1500 রোজ, যেটু এই যে এখানে লেখা আছে সবার নিচে, এই যে 1500 দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো এইখানে ডিটেলসে যাই, এখানে রোজ আছে কতগুলো, 1500 আছে, 500, ওইটা ছিল 500, অর্ডার ছিল 500, ডিটেলস হচ্ছে 1500। আচ্ছা, তার মানে কি ধরে নিতে পারি, অর্ডার কাস্টমার, একটা কাস্টমার অর্ডার করছে, একটা অর্ডার আইডি ক্রিয়েট হয়েছে, অনলাইন সে পারচেস করতেছে। এখন সে একটা অর্ডারে কিন্তু সে 3টা 4টা 5টা আইটেম দিতে পারে, অর্ডার কিন্তু একটা। দেখা যাচ্ছে সে কেউ একটা শাড়ি নিল, কেউ একটা মানে ধরুন অন্যান্য বিভিন্ন আইটেম নিল, ব্রেড নিল, বাটার নিল, জেমস ছিল, বিভিন্ন কিছু নিল, মিল্ক নিল। সো টোটাল বিল কিন্তু ইনভয়েস কিন্তু হচ্ছে একটা। অর্ডার বলতে আমরা এখানে ইনভয়েসটা বোঝাচ্ছি, ধরেন ইনভয়েস বলতে পারি বা অর্ডার বলতে পারি, যেটি ধরেন না কেন। তো আর তার এগেনস্টে আপনার কি হচ্ছে যে আইটেমগুলো কিন্তু অনেক, আইটেমগুলোকে আমরা এখানে ডিটেলসে, আইটেম বলতে আমরা এখানে ডিটেলসে বোঝাচ্ছি, আর অর্ডার বলতে আমরা সিঙ্গেল ইনভয়েসটা বোঝাচ্ছি। তাহলে ওয়ান হচ্ছে একটা অর্ডার এগেইনস্টে মাল্টিপল আইটেম থাকতে পারে। তার মানে আমরা যখন রিলেশনশিপটা ক্রিয়েট করব এই টেবিলের সাথে এই টেবিলকে কানেক্ট করার জন্য, তখন কি করব, তখন দেখেন, তখন অর্ডার হচ্ছে 1, দেখেন অর্ডার আইডি এখানে 1, এখানে অর্ডার আইডিটা হচ্ছে 1, এই যে ক্লিক করলাম দেখেন দেখাচ্ছে 1, মানে এখানে 1 টু মেনি, তার মানে একটা অর্ডার এগেইনস্টে মেনি অর্ডার আইডি থাকতে পারে। এটা ক্লিয়ার হয়েছেন সবাই? বুঝছেন না বুঝেন নাই? ওকে, তারপর আমরা চলে যাই ডেক্স কোয়ারি ভিউ। এটা মূলত নতুন আসছে, একেবারেই নতুন, এক সপ্তাহ অল্প কিছুদিন হয়েছে। এইখানে যেটা হচ্ছে যে আমরা এখানে এই যে এই কোয়ারিটা রান করতে যে মানে আপনার এই যে ডেটায় আমরা যেই ধরনের আমরা কোয়ারিগুলো লিখছি, হ্যাঁ, এই জিনিসটা আমরা মোটামুটি এখান থেকে আমরা একটা ডেক্স কোয়ারি ভিউর মাধ্যমে পেয়ে যাব। এটা নতুন অ্যাড করছে এটার। তারপর যদি বলি এটার আমরা এখন পাওয়ার কোয়ারি কই গেল, তাহলে যে কেউ কে হ্যান্ডেল কোশ্চেন ছিল বলেন ভাই। হ্যাঁ, ওই যে ডাটা মডেলিং এর যে এটা দেখে দেখ, তো আমরা ডাটা মডেলিংটা করি কেন অ্যাকচুয়ালি? এটা কি আমাদের রিলেশনটা শুধু জানার জন্য? না না, রিলেশনটা জানার জন্য না। আচ্ছা, এই জিনিসটা বোঝানোর আগে, আচ্ছা আমি কি আপনাদেরকে পাওয়ার পিভট করাইছিলাম? মানে পিভট টেবিলের আরেকটা অ্যাডভান্স ফাংশন পাওয়ার পিভট, আপনাদের কি একটু মনে আছে আমি কি করাইছিলাম আপনাদেরকে?
জি ভাই, একটা ক্লাসে পড়াইছি। আচ্ছা, পিভট আমরা কি করি, যে একটা টেবিলকে পিভট করি, জাস্ট একটা টেবিলকে আমরা পিভট করে রেজাল্ট করি। এখন যদি আমার দুইটা তিনটা টেবিল থাকে আর ওইটাকে যদি আমি পিভট টেবিলের মধ্যে সামারি করতে চাই, মানে একটা পিভট টেবিলের আন্ডারে আনতে চাই দুইটা তিনটা টেবিলকে, তখন আমরা কি ইউজ করব? তখন আমরা পাওয়ার পিভটটা ইউজ করব। এই যে পাওয়ার বিআই, এই পাওয়ার বিআই আসার আগে আমরা ডেটা মডেল এবং পাওয়ার পিভটটা দিয়ে ডেটা সামারি করতাম। এটা হচ্ছে পাওয়ার বিআই আসার আগে। মূলত পাওয়ার বিআই মূলত তিনটা জিনিসের সমন্বয়ে তৈরি। আমরা প্রথমে যে পাওয়ার কোয়ারি করছি, ধরেন এক্সাম্পল, এই যে ডেটাটা এখন এটা যদি আপনি এডিট করতে চান, কোনো একটা কাজ করতে চান, আপনি এই যে এখানে ক্লিক করলেন, ক্লিক করে এডিট কোয়ারিতে ক্লিক করলেন। এই এখন কিন্তু পাওয়ার বি থেকে এখন রান করবে কোথায়, আবার চলে যাবে পাওয়ার কোয়ারিতে চলে আসছি আমরা। এখন এই পাওয়ার কোয়ারিতে সে দেখাবে আপনি ডেটা কি ডাইরেক্টলি আনছেন না ট্রান্সফর্ম করে আনছেন, না আপনি কোনো স্ক্রিনটা চেঞ্জ হচ্ছে, জি স্ক্রিনটা প্রায় চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আমি এখন আছি হচ্ছে পাওয়ার কোয়ারি। আচ্ছা, পাওয়ার কোয়ারি দিচ্ছে, আপনি কি দেখতেছেন কেউ পাওয়ার কোয়ারি রান হচ্ছে? যে পাওয়ার বিআতে আছে, এখন পাওয়ার বিআই চলতেছে। আচ্ছা, পাওয়ার কোয়ারিটা লোড হলে দেন হয়তো শো করবে হোপফুলি। এখন কি দেখা যাচ্ছে? না ভাইয়া, আচ্ছা তো ভাই পাওয়ার করে দেখতেছি আপনার। আচ্ছা, তাহলে ভাই আপনি একটু দেখেন ভাই আসলে কোথায় ল্যাগটা হচ্ছে। এই যে পাওয়ার করি, এখন এইখান থেকে কিন্তু আমরা ডেটা টাইপ চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা ডেটার মানে ওভারঅল ভিউগুলোকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। হোয়ারেজ গুগলে যেটা হচ্ছে, আমরা যখন এইখানে যাব, এখন ডেটাগুলোকে আমরা চেঞ্জ করব, তো তখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখানে জাস্ট আইকনে ক্লিক করলে আমার এখানে ডেটাগুলোকে প্যারামিটার চলে আসতেছে। এই প্যারামিটার আমি এখান থেকে ডেটাগুলোর প্যারামিটার হেড এগুলো চেঞ্জ করতে পারতেছি। তো আমি আবার চলে যাই পাওয়ার কোয়ারিতে। এখানে আমরা পাওয়ার কোয়ারি নিয়ে আলোচনা করছি, মোটামুটি অনেকগুলো ট্রান্সফর্ম দেখাইছি। এই জিনিসগুলো এখানে আমরা করব না, তো পাওয়ার বিআইটা আমি কেটে দিলাম। তো আমি আবার চলে যাই পাওয়ার বিআইতে। তো তার মানে এখানে তিনটা জিনিস গেল, একটা বেসিক জিনিসগুলো, এটা হচ্ছে রিপোর্টিং ভিউ, বাই ডিফল্ট থাকতেছে। এটা একটা টেবিল ভিউ যেটা পাওয়ার বিআইতে আছে, মানে গুগল ডেটা স্টুডিওতে নাই, এটা একটা ইউনিক ফিচার। আর ডেটা মডেল ভিউ এইখানে আমরা কানেক্ট করতেছি। আর গুগলে ডেটা মডেল ভিউটাকে বলা হয় হচ্ছে, রিসোর্সে গেলে ম্যানেজ ব্লেন্ডস। আমি এখন অ্যাড ব্লেন্ডে যাব, তখন আমাকে দেখাবে আমি কি ধরনের কাজগুলো করব। আমি ধরেন এক্সাম্পল আমি আর একটা টেবিল, আমাকে মূলত দুটো টেবিল লাগবে কানেক্ট করার পর। এখন আপনি মূলত কিভাবে কি জয়েন করবেন, কনফিগার জয়েনে ক্লিক করার পর দেখাবে লেফট আউটার। আচ্ছা, এটা আমাদেরকে ভালো বুঝাইতে পারবে হচ্ছে আমাদের নাইয়ান ভাই আছেন? জি ভাই, বস একটু আমাদেরকে এক্সপ্লেন করেন না। আসলে ভেন ডায়াগ্রামের মতো বুঝাই দিচ্ছি যে ফার্স্টেরটা কালার করা আর সেকেন্ডটা এমটি করা। এর মানে হচ্ছে ফার্স্টেরটা টেবিল 1 ধরি, পরেরটা টেবিল 2 ধরি। তো ফার্স্টের টেবিল থেকে সব ডাটা নিবে, পরের টেবিল থেকে ওই সকলেই ডাটা নিবে যেটা ফার্স্টের টেবিলের সাথে ম্যাচ করতেছে। আর সেকেন্ডটা হচ্ছে উল্টাটা। ভাই আপনার কলটা এন্ড হয়ে যাবে এখন। আচ্ছা, আমি আবার নতুন করে, হ্যাঁ কলটা এন্ড হয়ে যাবে।
জি নাহিন ভাই, হ্যাঁ স্যার। আমরা যেখানে ছিলাম, জি যেটা বলছিলাম যে আচ্ছা একটু কয়েকজন এক্সাম্পল আপনি বলেন, আমি কয়েকজনকে অ্যাডমিট করে নিই। হ্যাঁ, এই লেফট আউটার জয়েনের এক্সাম্পল যদি দেই, আপনি আগরাতে একটা অ্যাকাউন্ট করছেন, আপনি ট্রানজ্যাকশন করেন আর না করেন, তো টেবিল 1 হচ্ছে আপনার রেজিস্ট্রেশন আইডিটা, আর টেবিল 2 হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। তো লেফট আউটার জয়েন করলে আপনার নাম আসবে, আপনি ট্রানজ্যাকশন করেন আর না করেন। আচ্ছা, রাইট আউটার জয়েনের ক্ষেত্রে আমি যদি ধরি রেজিস্ট্রেশন আইডি এবং ট্রানজ্যাকশন, তো এখানে যারাই ট্রানজ্যাকশন করবে তাদেরটাই আসবে। আবার হচ্ছে যেটা হচ্ছে ইনার জয়েনটা হচ্ছে যারা রেজিস্ট্রেশন করছে এবং যারা ট্রানজিশন করছে, হ্যাঁ তারাই আসবে। আর ফুল আউটার জয়েন হচ্ছে ট্রানজ্যাকশন রেজিস্ট্রেশন করছে, ট্রানজ্যাকশন করে নাই, আবার খালি ট্রানজ্যাকশন করছে কিন্তু রেজিস্ট্রেশন করে নাই, সব ডাটা কমপ্লিট ডাটা চলে আসবে কাইন্ড অফ অ্যাপেন্ডের মতো। আচ্ছা, আর ক্রস জয়েনটা একটু ডিফিকাল্ট, একটু ক্রিটিক্যাল। এটা আমি এই জায়গায় আমি অলওয়েজ প্যাচ খেয়ে যাই, আমি এটা করতেই পারি না অনেস্টলি স্পিকিং। এটা একটু মানে ডিফিকাল্ট এই কারণে, এটা কাইন্ড অফ মানে ওই স্নোফ্লেক্সিয়ার মতো। সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা ট্রানজ্যাকশনের জন্য আর প্রত্যেকটা রেজিস্টার আইডির জন্য আপনার একটা কাউন্টের হিসাব ধরে জয়েন করে। সো এইটাকে ক্রস জয়েন বলে, কন্ডিশনাল একটা ম্যাটার থাকে। সো এই পার্টিকুলার চারটাই হচ্ছে মেইন বেসিক। তো এইখানে 1 to 1 আমি যদি একটু কম, আপনি যদি একটু কম্পেয়ার করতে চাই যে পাওয়ার বিতে যেমন 1 to 1, 1 to many, many to many, এই যে ব্যাপারটা, এটাকে এটার সাথে আপনি রিলেট করি, তাহলে কিভাবে রিলেট করতে পারি? লেফট আউটার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন আইডি, হ্যাঁ এটা হচ্ছে 1 to many। রাইট আউটার হচ্ছে এটাও 1 to many, হ্যাঁ এটাও 1 to many। ইনারটা হচ্ছে 1 to 1, আর ফুল আউটার হচ্ছে many to many। আচ্ছা, তো এই জিনিসটা আসলে আমরা যখন এই যে মাত্র আলোচনা করলাম 1 মিনিট 10-12 মিনিট, এটা আসলে কিন্তু 10-12 মিনিটের ব্যাপার না। এটা কিন্তু প্রত্যেকটা ডেটাবেস ধরে একটু প্র্যাকটিস করার ব্যাপার। আমরা আপনাদেরকে যারা একেবারে অনেকেই আছেন ভাইয়া, তারপর আপু, ওনারা হচ্ছেন ডেটাবেস নিয়ে কাজ করে, তারা এই ব্যাপারটা জানে। এই ব্যাপারটার উপর তাদের এই ধরনের এই যে বলতেছে, আপু বললো, ভাইয়া বললো, তাদের যে এই যে বলাটা, এই বলার মধ্যেও দেখা যাচ্ছে বিহাইন্ড দ্য সিন হচ্ছে তারা অনেকবার এগুলোকে প্র্যাকটিস করে দেন, এগুলো বারবার জয়েন করে কাজগুলো করতেছে। তবে আমার কাছে এই জয়েনিংগুলোর মধ্যে দুইটাই পাওয়ারফুল, আনডাউটলি। এখানে কারো কোনো উইকনেস নাই। তবে আমার কাছে মোস্ট কনভিনিয়েন্ট লাগে হচ্ছে আপনার ইয়েটা কি বলে, এটা এই গুগলেরটা, ডেটাগুলো খুব সুন্দর করে জয়েন করে পুল করে, এখানে অথেন্টিসিটি অনেক হাই। মানে দুটোই ভালো, এইটা এখানে আসলে কাউকে মানে ফেলে দেওয়ার মতো না। তবে অপশন একটু বেশি গুগল ডেটা স্টুডিওতে একটু অপশনটা বেশি। এখানে আপনি দেখা যাচ্ছে ডিফাইন করে দিতে পারতেছেন খুব ইজিলি, স্মুথলি। এটা হচ্ছে আপনার প্রসেস আর কি। তো আমরা আবার চলে যাই হচ্ছে আমাদের বিআইতে, পাওয়ার বিআইতে চলে যাই। তো মোটামুটি আমরা ইন্টারফেসটা বুঝলাম, আশা করি ইন্টারফেস নিয়ে কারো কোনো কোশ্চেন নাই। তো আমি আপনাদেরকে আজকে এই ফাইলটা আমি আপনাদেরকে ক্লাসরুমে আপলোড করে দিব। আমি এই ফাইলটার আদলে আমি আরেকটা ফাইল প্র্যাকটিস করাবো, কিন্তু আপনাদের কাজটা হচ্ছে সেম এই ফাইলটা ধরে ধরে আপনার দেখে দেখে কপি করা, জাস্ট কপি করা, কিছু না। মানে এখানে একটা এটাকে কপি করে আপনি আলাদা একটা শিটে এই জিনিসটাকে সেম ভাবে বানানোর চেষ্টা করা। ইভেন দো যদি আপনারা এটার ভিডিওটা চান, যে আমি যে সোর্স থেকে নিয়ে এটাকে বানাইছি, এটা ইউটিউবের একটা লিংক আছে, আমি ওইটা আপনাদের দেখি, ওইটা খুঁজে দেখি পাই কিনা। এটা আর একটা ইউটিউবার ছিল, ইন্ডিয়ান একটা ইউটিউবার, আমি ওর ভিডিও দেখে জাস্ট একটা টেম্পোরারি বেসিসে করছি। আর আমাদের অফিসিয়াল যে কয়টা পাওয়ার বিআই মডেল আছে, ওটা সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল ডেটা ও ফাইন্যান্সিয়াল প্রফিট এন্ড লস, প্লাস হচ্ছে খুব কনফিডেন্সিয়াল ডেটার উপর বেস করে করা। কমার্শিয়াল ওইটা আসলে দেখাইতে পারতেছি না। আমি হয়তো আপনাদের জন্য আলাদা করে ওই
আলাদা করে ভিডিও, মানে আমি যখন এটা করব আমরা এইচআর মডেল, এইচআর অ্যাট্রিশন মডেল আছে, তারপর অনেকগুলো ছোট ছোট প্রজেক্ট আছে, ওইটা দিয়ে হয়তো দেখাইতে পারবো। তো কারণ আপনাদেরকে আমি এখন এটা যা দেখাবো, আপনারা যখন একটু এই ফাইলটা নিয়ে প্র্যাকটিস করবেন, সেম টু সেম কপি করবেন, আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা বাড়বে, বুঝতে পারবেন। সো তখন আই হোপ তখন কোনো কোশ্চেন থাকবে না। আমি তখন যখন একটা প্রজেক্ট ডেমো দেখাবো, আই হোপ আপনারা বুঝতে পারবেন। ধরেন এখানে কি করছে, এটা ক্লিক করলেই, এখানে আপনি ক্লিক করলেই বুঝতে পারবেন। মানে যখন এখানে ক্লিক করা আছে, এখানে কিন্তু দেওয়া আছে, এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে কি দেওয়া আছে, এই যে অর্ডার ডেট মান্থ আছে, প্রফিট দেওয়া আছে, আর এখানে হচ্ছে আপনার এই তো এই জিনিসটাই বেসিকলি, এখানে আহামরি কঠিন কিছু না, খুবই সহজ একটা জিনিস। এখানে কি করা আছে, ফিল্টার এড করা আছে, এই যে ফিল্টার কি করছে, অন দিস পেজ টপ 10 কি করছি, সাম অফ অ্যামাউন্ট করে টপ 10 করে দিছি, দ্যাটস অল। আর তার মধ্যে তেমন কোনো ফিল্টারেজ এখানে প্রফিট এন্ড লস হচ্ছে টপ 5 দেওয়া আছে। আচ্ছা, সিটি ওয়াইজ যে দেখা আছে, স্টেট টপ 10 আর অল সিটি দেওয়া আছে ফিল্টার। আর এখানে বেসিক যে আমরা গুগল ডেটা স্টোর যে কার্ড দেখাইছি, সেম কার্ডের সিস্টেম, এখানে আহামরি কোনো ডিফারেন্সিয়েট নাই। মানে যেহেতু আমি গুগল ডেটা স্টোরে আপনাদের দেখাইছি, এই জন্য আমি এটা ডিটেলস দেখাচ্ছি না, আমি আজকে শুধুমাত্র কম্পারিজনটা করে দেখাই দিলাম, তো সো দ্যাট আপনারা ধরতে পারেন কোনটা কোথায় কিভাবে কাজ করতেছে। আচ্ছা, আমি যে অ্যাপ্রোচটা বললাম, অ্যাপ্রোচ কি ঠিক আছে না আপনাদের মনে হচ্ছে আমি মানে আপনারা এক্সপেকটেশন কি মিট করছে এই ব্যাপারটা নিয়ে? আমি কি বুঝাইতে পারছি? আপনারা যেটা করতে পারেন, এই যে ডেটাটা যেটা আমরা করছি এখানে, সেম ডেটাটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পাওয়ার বিতে করার চেষ্টা করবেন। এখানে যা করছি, এই যে এই লুকারে যে ড্যাশবোর্ডটা বানাইছি, সেম ড্যাশবোর্ডটা বানানোর চেষ্টা করবেন। কারণ এখানে যেই টুলস গুলো দিয়ে ইউজ করছি পাওয়ার বিতে, সেম টুলস, কোনো পার্থক্য নাই। যেহেতু আমি একটা প্ল্যাটফর্ম দেখাইছি আর আপনাদের ওই প্ল্যাটফর্মের সাথে ইন্টারফেসটার ডিফারেন্সিয়েটটা বুঝাই দিছি, একটু আপনাদের ট্রাই করেন, দেন আমি ট্রাই করব। আমি জাস্ট এই যে ড্যাশবোর্ডটা করছি, সেম ড্যাশবোর্ডটা করবেন, এর বাইরে কিছু করার দরকার নাই। তবে আমি আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দিব, সো দ্যাট আপনারা একটু যাতে বুঝতে পারেন কিভাবে এটা করতে। আগে এটা একটু প্র্যাকটিস করে দেখতে পারেন, দেন অথবা আপনারা এটাকে টার্ন করতে পারেন। এটা নেওয়ার জন্য কি করতে হবে আপনাদেরকে, নেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলটা ডাউনলোড করেন, সিম্পল ডাউনলোড করে যতটুকু ফিল্টার করে নেওয়া দরকার ততটুকু নিয়ে নেন। এটা হচ্ছে প্রথম কথা। এইবার আমরা আসি একটু দ্বিতীয় জিনিস, ইম্পর্টেন্ট জিনিস। আমরা যদি গুগলে কোনো ডেটাবেস ম্যানেজ করি, গুগলে কোনো ডেটাবেস রাখি, আর আমরা যদি ধরেন ফিল্ডের ডেটা বা সার্ভে ডেটাগুলো আমরা এক্সাম্পল মাইক্রোসফট ফর্মে করলাম না, ধরেন গুগল ফর্মে করলাম এক্সাম্পল। কেন কথাটা বললাম, কারণ মাইক্রোসফটে আপনি পেইড ভার্সনে গেলে আপনি অনলাইন অ্যাক্সেসটা পাবেন। গুগলে যেমন আপনি ডিরেক্টলি অনলাইন, গুগলটা তো ডেফিনেটলি অনলাইন, সো আপনি একটা ফর্ম ক্রিয়েট ফ্রি করতে পারতেছেন, ডেটাগুলো ফ্রি আসতেছে, ওইখানে আপনি স্ক্রিপ্ট রান করতে পারতেছেন, ওইখানে আপনি মোটামুটি অনেক কাস্টমাইজেশন করতে পারতেছেন, করে ডেটাগুলোকে আপনি কি করতে পারতেছেন, একটা এপিআই এর মতো ক্রিয়েট করে আপনি পাবলিকলি শেয়ার করতে পারতেছেন। আর ওই ডেটাটাকে আপনি এই পাওয়ার বিআই ওপেন করে, আমরা চলে যাই পাওয়ার বিআইতে, আমরা চলে যাই আরেকটা পেজে, আমরা আরেকটা পেজে চলে যাই। এখানে যাওয়ার পরে গেট ডাটায় গেলাম, গেট ডাটায় যে আমি আবারও বলতেছি গুগলের ডেটাটাকে, আমার কথা একটু ধরতে না পারলে আবার আমাকে বলেন, আমি আবার রিপিট করব। গুগলের শীটটাকে আমরা কি করতেছি, আমরা ফর্মের মাধ্যমে আনি বা যেই সোর্স থেকে আনি না কেন, আমরা ওই ডেটাটাকে আমরা এনে আমরা ডেটাগুলোকে ট্রান্সফর্ম করে আমাদের মতো করে একটা কোয়ারি রান করতেছি একটা আলাদা পেজে নিয়ে, এবং ওই কোয়ারি রান করে পাবলিক করে একটা লিঙ্ক ক্রিয়েট করছিলাম। এটা আমরা শুরুর ক্লাসে শিখছিলাম, শুরুর দিকে, মনে কত নম্বর ক্লাস মনে নাই। ওই যে লিঙ্কটা আমরা ক্রিয়েট করছি একটা সিএসভি ফাইল, ওই ফাইলটা আমরা এখানে যেটা করব, আদার্সে যে আমরা ওয়েবে ক্লিক করব, ওয়েবে দেওয়ার পর কি করতে হবে, আমার কানেক্ট দিতে হবে। ওয়েবে কানেক্ট দেওয়ার পর আপনি যখন হচ্ছে এখানে জিমেলের ইউআরএলটা চাবে, তখন আপনার ওই জিমেল দিয়ে এখানে লগ ইন করতে হবে। বেসিক প্রসেস আপনারা দেখলেই পারবেন। লগ ইন করার পর আপনার ওই গুগলের ডেটাটা অটোমেটিক পাওয়ার কোয়ারির মাধ্যমে পাওয়ার বিতে ট্রান্সফর্ম হয়ে যাবে।
সো আপনারা দুইটা কাজ করতে পারেন। এই যে এমপ্লয়ি ডেটা যতটুকু নিছি আমরা বেশি নেই, কিন্তু অল্প একটু নিছি, এটাকে আমরা কোয়ারি করে নিছিলাম, মনে হয় কোয়ারি করে নিছিলাম, রাইট? একটা টেবিলে কোয়ারি করে নিছিলাম। আপনারা যে কাজটা করবেন, ওই ফাইলটাকে কপি করে আলাদা করে অনলাইন করবেন, ওই ফাইলটাকে নিয়ে কপি করবেন, ওই কোয়ারিটাকে কপি করে, মানে কোয়ারি দরকার নেই, পুরোটাকে কপি করে আলাদা একটা ফাইলে নেবেন। এরপর ওই ফাইলটাকে আপনারা যেটা করবেন, পাবলিকলি করে সিএসভি ফরম্যাটে পাবলিক করে দিবেন। ওই লিঙ্কটা যে ক্রিয়েট হবে, ওই লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর বেসিক কিছু ফর্মালিটিস থাকবে, দিয়ে কানেক্ট করে দিবেন। কানেক্ট করার পর এটা প্রথমে লোড হবে পাওয়ার কোয়ারিতে লোড হওয়ার পর ওই ফাইলটাকে আপনারা কিছু ট্রান্সফর্ম করতে হবে, কিছু ক্লিন করতে হবে, নিউমেরিক ভ্যালুগুলো ঠিকঠাক করতে হবে। করার পর এই যে সেম যে ড্যাশবোর্ডটা করছি, সেম একটা ড্যাশবোর্ড, 4টা কার্ড ইউজ করবেন, টোটাল এমপ্লয়ি, স্যালারি, ড্রপ ডাউন দিবেন 2টা, আর এখানে এই ড্যাশবোর্ডটা করবেন, সেম ড্যাশবোর্ডটা ওইখানে আপনারা পাওয়ার বিতে করবেন। বুঝতে পারছেন? বুঝছেন না বুঝেন নাই? কোশ্চেন থাকলে আমাকে বলেন। ট্রাই করে দেখি আগে। আমি প্রসেসটা আবার প্রয়োজন একটু দেখাই দিই, আপনাদের কথা আমি কনফিডেন্স পাচ্ছি না। আচ্ছা ভাইয়া, আপনি আমাকে বলছিলেন যে আইআইবির যে ডাটাটা ছিল ওইটা দিয়ে একটা পাওয়ার বিআইতে রিপোর্ট করে দেখাবেন। বিআই রিপোর্ট করে দেখাবো, হ্যাঁ। জি ভাই, কারণ ওইখানে আপনি বলছিলেন না যে এত সাল থেকে এত সালের ভিতর কয়টা কোম্পানি হয়েছে, তো এইভাবে করে ফিল্টার করার বিষয়গুলো একটু দেখাই দিলে আমাদের জন্য ভালো হতো। আচ্ছা, বিআই রিপোর্ট ফাইনাল কমপ্লিট করছেন কেউ? আইবি রিপোর্টটা আমি জিও লোকেশন দিয়ে করতে বলছিলাম, কেউ কি করছেন জিও লোকেশন? জি ভাই, লোকেশন সহকারে ওটা দেওয়া আছে ইয়াতে। আচ্ছা এর ভিতরে। আচ্ছা, আপনি কি এখানে দাঁড়ান, কোথায় করছেন একটু দেখি। আপনাকে আপলোড করতে বলছিলাম, এই যে এইটা, এটা কোথায় দাঁড়ান, ডেটা ক্লিনিং কোথায় রাখছেন ভাইয়া? আপনি কি এখানে রাখছিলেন? ভাই আপনি আপলোড করছিলেন কোথায়? মানে আমি এখনো পাইনি, সেজন্য বললাম আর কি। হ্যালো ভাইয়া, শুরুর দিকে লুকার ডাটা সেট নামে একটা শীট অ্যাড হয়েছে। এই যেটা? জি ভাই, এটাতেই সম্ভবত। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি পেয়েছি। ওকে গ্রেট। এখন এই একটা কোশ্চেন ছিল। বলেন ভাইয়া। হ্যাঁ, ওই গুগল ম্যাপের নাম্বারগুলো কি আমি ওই যে অ্যাড্রেসগুলো ম্যানুয়ালি দিয়ে পয়েন্টগুলো বের করব, নাকি কোনো এপিআই এর মাধ্যমে করা যাবে? আপু, ফার্স্ট অফ অল গুগলের পেইড কিছু ভার্সন আছে, মানে সার্ভিস আছে এপিআই এর ক্ষেত্রে, ওইটা দিয়ে করলে তো ডাইরেক্টলি আপনি টেক্সটও আপনার ল্যাট কোড লার্ন কোড চলে আসে, কিন্তু দেখা আমি ম্যানুয়ালি বের করছি। হ্যাঁ, এইটা আপাতত আমাদেরকে ম্যানুয়ালি করতে হয় আপু। আর ওইটার জন্য আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনারা যখন আমরা ওই যে কি বলে এটাকে, আপনি যখন অ্যাপস এর মাধ্যমে কোনো ডেটা পুল করবেন, তখন ওই ডেটা ফিডের একটা অপশন আছে, ওইখানে আপনার ম্যাপ অন থাকলে ও অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ড থেকে লোকেশনটা নিয়ে নেয়। বিশেষ করে আপনি যখন দেখবেন যে অ্যাটেন্ডেন্স সিস্টেম যখন আমরা বানাই, তখন কিন্তু কি হয় যে আপনার লোকেশন ইন এন্ড আউট দেওয়ার পর আপনার কিন্তু ম্যাপের সাথে সার্ভার কানেক্টেড করা থাকে। সো ম্যাপে যে পয়েন্টটা দেখায়, মানে আপনার ডিভাইসের জিপিএস যে লোকেশনটা দেখায়, ওই লোকেশনটা কিন্তু নিয়ে নেয়। আচ্ছা, এখানে আমার একটা মানে ছিল, কেউ কি আমাকে একটু হেল্প করবেন? এই রিপোর্টটাকে যে কেউ একজন বা যে কেউ করতে পারেন, মাল্টিপল আপনারা করে কানেক্ট করতে পারেন। যেমন এক্সাম্পল, ওই যে লুকারে ক্রিয়েট করে
সে এডিটর দিয়ে রাখলেন, আমাকে কেউ কি একটা রিপোর্ট ক্রিয়েট করে এডিটর করে দিবেন? মানে কাজটা আমি নিজে করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আপনারা কাজটা করেন, আমি হেল্প করব। এই রিপোর্টটা জাস্ট এই আইবি রিপোর্ট ডেটাটাই আপনারা, আইবি ডেটাটা আপনারা জাস্ট এটাকে লুকারে কি কনভার্ট করতে পারবেন একটু? একজন বা দুজন দায়িত্ব নেন, আমাকে কালি করে দেন দেখে না আমি এখানে কিছু ম্যাট্রিক্স অ্যাড করে দিই, বা আমি একটু দেখি যে আসলে ওভারভিউটা কেমন হয়েছে। আমি তো করলে করে দিতে পারি। ভাইকে বুঝতে পারছি আপনারা কে করতে যাচ্ছেন? ভাই আমার লোকেশন নাম্বারটা ছাড়া বাকি সব এটা ডান। আচ্ছা লোকেশন নাম্বারটা হলে আমি তাহলে লুকারে ভাই আপনি এই ডেটাটা নিয়ে কাজ করেন, যদি আপনার ডান হয়ে থাকে সমস্যা নেই, আপনি এই ডেটাটা নিয়ে কাজ করেন। এখানে আমরা একটা জিনিস চাইছিলাম, সেটা এখানে হয় নাই, আপনারা হয়তো ভুলে গেছেন করতে। আমি বলছিলাম যে এখানে অ্যাড্রেসটাকে একটু সেগ্রিগেট করতে, একটু আলাদা করে স্প্লিট করতে। ধরেন এখানে ডেটা আছে কতগুলো, আমার 141টা, বেশি না। ধরেন এটা কি সিভিল এভিয়েশন, তাহলে এটাকে আমরা ধরতে পারি এয়ারপোর্ট। এটা সেক্টর কি? এটা সেক্টর 7, এটা উত্তরা, এটা শ্যামলী, এটা ধানমন্ডি, এটা কলাবাগান, এটা বনানী, এটা লালমাটিয়া। আমারটা ওভাবেই করছিলাম। আচ্ছা, তাহলে আপনি যদি ওভাবে করে থাকেন, তাহলে আপনি যেটা করবেন, এই আইবি আইডি দিয়ে আপনি ম্যাপটাকে আপনি কানেক্ট করে ফেলেন, মানে জাস্ট কপি করে ভিলুকআপ করে আপনি ডেটাগুলো নিয়ে নেন। জাস্ট আমরা যখন করব, যে কি বলে, ম্যাপে ভিজুয়ালাইজেশন করব, তখন এই পিন দিয়ে দেখা যাবে এটা এক্সাক্ট আসবে, কিন্তু ওইটার উপরে আমরা লেয়ার আকারে আমরা এই লোকেশনটাকে দিয়ে দিব, মানে লেভেল আকার লোকেশন দিব। বুঝতে পারছেন? গুগল ম্যাপ নাম্বারটা কিভাবে করে এটাই মনে নাই আমার। এই যে জিও লোকেশনটা কিভাবে আনে, জি এটা তো দেখাইছিলাম। ম্যাপে যাব, ম্যাপে যাওয়ার পর যে কোনো একটা পিনে আমরা ঢুকে রাইট বাটন প্রেস করে নাম্বারটা নিয়ে নিব। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদেরকে আসলে থ্যাংক ইউ দেওয়া দরকার। আপনারা খুব সুন্দর করে যে এটা করছেন, স্পেশালি এই যে লোকেশনের কাজটা করছেন, আইবি ডাটাটা ক্লিন করছেন, আসলে আপনারা থ্যাংক ইউ পাওয়ার যোগ্য। এখন শুধুমাত্র এটাকে আলাদা করে ফাইনাল রিপোর্ট আকারে আমরা লুকারে। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, এই যে রিপোর্টটা থেকে আমরা আসলে কি কি অবজারভেশন দেখাইতে পারি সেটা লিস্ট আগে করতে হবে। এখান থেকে আপনারা একটু বলেন তো, আমরা কি কি ভিজুয়ালাইজেশন করতে পারি ম্যাক্সিমাম ড্যাশবোর্ড করার ক্ষেত্রে? ভাইয়া সাল অনুযায়ী কয়টা কোম্পানি এস্টাবলিশড হয়েছে এইটা? হ্যাঁ, হইতে পারে, ইয়ারলি করতে পারি। কাদের ভাইয়া আছে যে কি বলে, যে ওয়েবসাইট কোন কোন কোম্পানির আছে, কোন কোন কোম্পানির ওয়েবসাইট নাই। আচ্ছা, এটার জন্য কি করতে পারি বলেন তো? এই যে ওয়েবসাইট আছে কি না, এটা আমরা কেমনে বুঝবো? মানে এটা আমরা তারপর নাল ভ্যালু আছে, রাইট? আমরা এখানে একটা কলাম ইনসার্ট করে ওয়েবসাইট স্ট্যাটাস নামে একটা কলাম করতে পারি কিনা? ইয়েস নো দিবে না, ইয়েস নো দিব কেন? আমরা ফাংশন দিয়ে রান করে দিই, ইফ দিয়ে একটা রান করে দিই। তাহলে আপনি এখানে একটা কাজ করবেন, একটা ইনসার্ট করে ওয়েবসাইট স্ট্যাটাস দিবেন ইফ দিয়ে, আর বাকিটা এখানে যেটা করবেন সেটা হচ্ছে যেটা বললাম, একটা ফিডব্যাক। অফিস অ্যাড্রেসের জায়গায় হচ্ছে মানে এটা কি লিখবো আমরা, থানা লিখতে পারি, হ্যাঁ, বা সিটি লিখতে পারি। থানা লিখি, তাহলে এটা আমাদের জন্য ভালো হয়, কারণ আমরা থানা দিয়ে কানেক্ট করতে পারি। সো থানা লোকেশন এটা রাখতে পারি এখানে একটা জিনিস। আর এখানে আইবি আইডি, কোম্পানি নেম, আচ্ছা ওকে, কোনো সমস্যা নেই, কোম্পানি নেম আছে, আইবি আইডি আছে, ইমেল অ্যাড্রেস। সেম ভাবে আরেকটা জিনিস করতে পারি, সাধারণত যাদের অফিস অ্যাড্রেস মানে ওয়েবসাইট আছে তাদের কিন্তু দেখেন তাদের আবার অনেকের জিমেল মানে অফিস মেল নাই। এটা একটা ফাইন্ডিংস রাখতে পারেন, যে এখানে একটা ইনসার্ট করে কয়জনের জিমেল আছে, কারা আসলে ওয়েব মেল ইউজ করতেছে, ডোমেইন মেল ইউজ করতেছে, আর কারা হচ্ছে নরমালি হোস্টিং মেল ইউজ করতেছে, জিমেল টিমেল এগুলো থার্ড পার্টি মেল, এটা রাখতে পারেন। তারপর হচ্ছে এখানে আর কি হইতে পারে, আচ্ছা এইখানে ম্যানেজিং ডিরেক্টর,
এইখানে মোটামুটি আর এগুলো দিয়েই তো আমরা একটু মোটামুটি রাখতে পারি, যে এই বাকিটা টেবিল গ্রাফ দেখায় দিতে পারি, যে কি দেখাইতে পারি এখানে। আর আইডি আছে, কোশ্চেন সেটের ডেটা তো আপনারা সবাই তাহলে পেয়ে গেছেন, রাইট? শুধুমাত্র এই কাজটা এখান থেকে ভাই আপনি একটু করে ফেলেন, তাহলে কাজটা ডেটাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তারপরে এটাকে আমরা জাস্ট কি করব, কানেক্ট করে লুকারে কানেক্ট করে একটা ড্যাশবোর্ড করব, ম্যাপে ভিজুয়ালাইজেশন করব। তাহলে যেটা দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের একবারে কমপ্লিট লেভেলে পরিশ্রমের সার্থক। আপনারা যেটা করতে পারেন আপনাদের পার্টিকুলার প্রজেক্টে, মানে আপনারা এইটাকে পোর্টফোলিও আকারে শেয়ার করতে পারেন, যে র ডেটাকে স্ক্র্যাচ থেকে, মানে যেই কন্ডিশনে ছিল ওই কন্ডিশন থেকে আমি স্ক্র্যাচ থেকে এই জায়গায় ট্রান্সফর্ম করে আমরা এই বিআই রিপোর্টে নিয়ে আসছি। জার্নিটা কিন্তু বেশ বড়। জি ভাই, জাস্ট এতটুকুই আছে, আর এই পর্যন্ত করতে অনেক টাইম গেছে এটাতে। আচ্ছা এখন বলেন তো ভাই, যারা যারা এটা নিয়ে কাজ করছেন, লার্নিং আপনাদের লার্নিং কি ছিল, কাজটা করতে যে কি কি লার্নিং হয়েছে আপনাদের? অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনি যখন প্রজেক্টে যদি শেখাচ্ছিলেন তখন এটা করতে যেয়ে অ্যাকচুয়ালি তখন বুঝতে পারছেন যে হ্যাঁ এটা আসলে এখানে লাগছে। বিশেষ করে হচ্ছে যে ড্রিম দেখাইছিলেন না ম্যানুয়াল ভাবে, লেফট রাইট আর হচ্ছে মিড দিয়ে, রাইট, তো ওইটা ওই সময় খুব কাজে লাগছে না। ওকে। আর হ্যাঁ বলেন ভাইয়া। হ্যাঁ, আমার এই ডেটা সেটটা নিয়ে একটা কোশ্চেন আছে। জি, আমরা তো এখানে জাস্ট প্রায় 1000 সামথিং রো নিয়ে কাজ করছি, কিন্তু সেম যদি আনসামারাইজ অবস্থায় ডেটা থাকে 10,000 বা 1 লক্ষ, তাহলে আমরা কিভাবে জিনিসটাকে শর্টকাটে আর কি কাজটা করতে পারবো? প্রথম কথা হচ্ছে যদি এটা সিস্টেম জেনারেটেড ডেটা হয় তাহলে করতে পারবেন, আর যদি সিস্টেম জেনারেটেড না হয় তাহলে আসলে করা সম্ভব না, খুব টাফ হয়ে যাবে ম্যানুয়ালি করা, মানে সময় লাগবে, ম্যানুয়ালি করতে পারবেন টাইম লাগবে। সিস্টেম জেনারেটেড ডেটা আমি একটা দিছি আপনারা গুগল ক্লাসরুমে পাইছেন, বাংলাদেশ ব্যাংকের একটা লিস্ট পাইছেন না? 2023 সাল পর্যন্ত বাংলাদেশে কতগুলো প্রাইভেট ব্যাংক আছে বা ব্যাংক আছে, তাদের ব্রাঞ্চ কোথায় কতগুলা, ওইখানে 152 পেজ আছে। প্রতিটা পেজে আপনার 60টা করে হচ্ছে আপনার ডেটা আছে, অনেকগুলো ডেটা। তারপর আরেকটা দিছে হচ্ছে এনজিও, বাংলাদেশে কতগুলো এনজিও আছে, মানে এনজিওর ওনার কোন দেশের, যেমন ডেনমার্কের কতগুলো এনজিও আছে, ইউএস এর কতগুলো এনজিও আছে, ইসরায়েলের কতগুলো এনজিও আছে, ইন্ডিয়ার কতগুলো এনজিও আছে, ওইটার একটা ডেটা সেট আপনাদেরকে দিছি। এগুলো সব কিন্তু রিয়েল ডেটা সেট, মানে ওদের ওয়েবসাইটে পাবলিক ছিল, আমি ডাউনলোড করে কাজ করছি। সো এটা আমরা পাবলিক যেহেতু ছিল আমরা ডাউনলোড করে কাজ করতেই পারি। আর শুধুমাত্র আইবি ডেটা সেটটাকে আমি স্ক্র্যাপ করে নামাইছি, ওইটাও পাবলিক ছিল, যদি পাবলিকলি দিয়ে রাখছে সো আমি নামাইতে পারি, এটা আমার এতে কোনো সমস্যা নাই। 3টা ডেটা সেট দেওয়া আছে। আইবি ডেটা সেটটা ছোট, কিন্তু আপনার যে এখন কোশ্চেনটা সেকেন্ড কোশ্চেন, যে যদি ধরেন 1 লক্ষ, মানে বাংলাদেশ ব্যাংকের ডেটা সেট আর এনজিও ডেটা সেটটা মিলে আপনার 10,000 প্লাস হয়ে যাবে, মানে রো হিসাব ক্যালকুলেট করতে গেলে সামথিং এরকম হবে। তো ওইটাকে আপনারা যখন কনভার্ট করবেন পাওয়ার করে দিয়ে, ওইটা করবেন পাওয়ার করে দিয়ে, ওইটা আর ম্যানুয়ালি করবেন না, বুঝতে পারছেন? এখন পাওয়ার করে দিয়ে কিভাবে করবেন ওটা আমি আগামী ক্লাসে দেখাই দিব, ওইটা একটু। আচ্ছা, এই আইবির প্রজেক্টটা ক্লাসে এমন কেউ কি আসি আমরা আজ পর্যন্ত করি নাই? আচ্ছা, হ্যান্ড রাইজ করছিলেন শাইখ এহসান ভাইয়া, কিছু বলবেন? আসলে যে গত ক্লাসে তো বলছিলাম যে ওই পিসি এর ডিসপ্লে নষ্ট হওয়ার কারণে পিছায় গেছে না, হ্যাঁ হ্যাঁ ক্যাচ আপ করার জন্য ভিডিওগুলো দেখতে শুরু করছি। যদি কাউকে বলতেন আমার তাহলে ভালো হতো। আর আরেকটা যেটা কথা বলতে চাইছিলাম সেটা হলো যে আমার মানে পার্সোনালি আপনার কাছ থেকে একটু সাজেশন চাইছিলাম একটা বিষয় নিয়ে। এখন এখানে বলতে আছেন, বলতে চাইলে বলেন, সমস্যা নেই। আর যদি তাহলে আপনি আমাকে ক্লাসের পরে ক্লাস শেষ হলে নক দিন, আমাকে একটা ফোন দিন। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তার মানে আমাদের এই পার্টটা আমরা গেল। আচ্ছা, আমরা এমন কেউ কি আছি যে এখনো পর্যন্ত আইবি ডেটা সেটটা হাতি দিই নেই? অনেস্টলি বলেন। আচ্ছা, আপনি ছাড়া আর কেউ কি আছি? ভাই আমি হাত দিয়েছিলাম, কিন্তু হচ্ছে
কিছু প্রবলেমের পড়ছি, দ্যাটস ওয়াই আমার মাঝখানে 3টা ক্লাস মিস হয়েছে। আমি শেষ করে ফেলবো আগামী উইকের মধ্যে। তাহলে আপনি কি বাংলাদেশ ব্যাংকের ডেটা সেট নিয়ে কাজ করতে, আচ্ছা বাংলাদেশ ব্যাংকের ডেটা এনজিও ডেটা নিয়ে কারা কারা কাজ করতে ইন্টারেস্টেড? ভাই আমি ক্যাচ আপ করতে পারলে আমি ইন্টারেস্টেড। আচ্ছা ক্যাচ আপ করতে পারবেন? আমি পাওয়ার করে দেখাইছি তো। আমি বলি আপু ভাই আপনাদেরকে বলি, আপনারা অ্যাজ এ প্রোফাইলে আপনারা যে কাজ করতেছেন, আপনারা যে কাজগুলো পারেন অ্যাডভান্স লেভেলের, এইটা তো দেখানো লাগবে। হ্যাঁ, দেখানোর জন্য ধরেন এই মুহূর্তে ধরেন এক্সাম্পল বলি, ধরেন আমাদের এই যে কে নাহিয়ান ভাইয়ের জন্য, ভাই হচ্ছে আমাদের আউটলেয়ার, তারপরে যে আফরিন আপু ওনার হচ্ছে আউটলেয়ার, ওনারা এগুলো সবই পারে। ওনারা এমনি শুধু আসছে আমাদের এখানে ক্লাস করতে, আমার কাছে মনে হচ্ছে আর কি। তো দেখা যাচ্ছে যে ওনাদের জন্য আসলে এই ধরনের প্রজেক্ট দেওয়ার দরকার নাই নরমালি। এক্সাম্পল, আচ্ছা আমি ভাই মজা করে বললাম কিন্তু, হ্যাঁ কিছু মনে করেন না। তো সেটা হচ্ছে যে নরমালি ওনাদের জন্য আসলে এটা দরকার নেই, কিন্তু যারা আসি যে অন্য ডোমেন থেকে আসি বা আমরা চাচ্ছি ডেটা নিয়ে একটু ফ্রিল্যান্সিং করি বা জবের কথা বলি বা পোর্টফোলিও শেয়ার করার মতো করে বলি, তো এই জিনিসটা বা আপনি আপনার প্রোফাইলে শেয়ার করার মতো যদি করেন তাহলে রিয়েল প্রজেক্ট নিয়ে করাটা ভালো। ভাই কি গোলসের ডেটা কি গোলস, আমি কেগলসের ডেটা প্র্যাকটিস করার জন্য প্রিফার করি, কিন্তু প্র্যাকটিক্যাল প্রজেক্ট করার জন্য কেগলসের ডেটা আমার কাছে মনে হয় না সুইটেবল। আচ্ছা আমাকে একটা জিনিস বলেন, এই বাংলাদেশ আইবি ডেটা নিয়ে কি পরিমাণ প্যারা খাইছেন বলেন তো? প্রচুর পরিমাণে। আচ্ছা কেগলসের ডেটা সেট নিয়ে প্যারা খান কখনো কেউ প্যারা খাইছে আজ পর্যন্ত? এটা তো প্রায় গোছানো থাকে, অলমোস্ট 90% গোছানো থাকে এবং এটা সিমিউলেটেড ডেটা থাকে। ডেটার মানে ক্লিন করতেও এত প্যারা নাই, এত ঝামেলা হয় না। কিন্তু এই যে ডেটা সেটগুলো আমরা এখন যেগুলো বাংলাদেশ ব্যাংকের ডেটা সেট নিয়ে কাজ করতে যান, আরেকটা ডেটা সেট আছে সবচেয়ে ক্রিটিক্যাল, ওই ডেটা সেটটা হচ্ছে ওরাকল ডেটাবেজের একটা ডেটা সেট, যদিও বাংলাদেশ গভর্নমেন্টের এটা দেওয়া একেবারেই নিষেধ, দিলে আমার কেস খেয়ে যাবো কাইন্ড অফ এরকম। আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে অনেক সময় বিভিন্নভাবে আমরা ডেটা পাই ফর টেন্ডার পারপাসে, এটা মূলত টেন্ডারের জন্য আমাদের ডেটাগুলো দেওয়া হয়। তো বাংলাদেশের বড় বড় কিছু প্রজেক্টে যখন কাজ করে তখন ওরা সার্ভারের ডেটাগুলো আমাদের টেন্ডার পার্টিসিপেট করে শেয়ার করে, এটা অ্যানালাইসিস পারপাসে। তো ওই ডেটাগুলো আসলে খুবই কনফিডেন্সিয়াল, আমরা স্ট্যাম্প বা বন্ড এগুলো ডকুমেন্টেশন দিয়ে নেই, ওইটা দিতে পারতেছে না। কিন্তু ওই ডেটাটি নিয়ে কাজ করতে গেলে দাঁত ভেঙে মনে করেন যে পাগল হয়ে যাওয়ার মতো, আইবি ডেটার চাইতেও জঘন্য। এখন ওই ধরনের ডেটাগুলো হচ্ছে রিয়েল টাইম ডেটা, তারপর এনজিও ডেটা, বাংলাদেশ ব্যাংকের ডেটা, এগুলো প্লাস আইবি, আপনারা যদি 3টা ডেটা বা যে কোনো 2টা ডেটাকে কমপ্লিট করে ক্লিন করে প্রসেস করে বিআই পর্যন্ত কমপ্লিট করতে পারেন, আই এম ড্যাম শিওর আপনি এটা যেখানে প্রেজেন্ট করবেন এটা একটা গুড প্রেজেন্টেশন হবে এবং আপনি কনফিডেন্টলি বলতে পারবেন। আচ্ছা যারা করছেন এই কাজটা, এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় তুমি কিভাবে করছো, কোত্থেকে পাইছো, আপনি কি মিনিমাম 100টা ওয়ার্ড বলতে পারবেন কিনা ডেটা কিভাবে ক্লিন করছেন না করছেন? জি ভাই, প্রথম থেকে বলা সম্ভব। আর এখন যদি এই রিলেটেড যদি কোনো ডেটা আসে, আইবির মতো কেওয়াস ডেটা আর নাই, অনেস্টলি বলতে গেলে আইবির মতো এত ক্রিটিক্যাল ডেটা আপনারা অন্য কোথাও পাবেন না। আইবি ডেটা যথেষ্ট ক্রিটিক্যাল। বাংলাদেশ ব্যাংকের ডেটা দিচ্ছি এটা অনেকটা ইজি, খুবই ইজি, খালি পার্থক্য হচ্ছে একটা ডেটা লার্জ স্কেলে বড়। এনজিও ডেটা ইজি, স্কেল একটু বড়, এতটুকু আর কিছু না। কিন্তু বাট আমি এই যে আইবি ডেটা দিচ্ছি এটা একটু ক্রিটিক্যাল ডেটা, একটু কেওয়াস ডেটা, এইটা ইচ্ছা করে দিছি যাতে করে আপনারা একটু প্যারা খান। অনেস্টলি বলতে গেলে এই প্যারাটা যদি খান, আমি বিলিভ করি যে আপনারা নেক্সট টাইম আপনাদের লাইফে যত রকমের এই ধরনের ডেটা পাবেন দেখলে মনে হবে যে ইটস পান্তাভাত। এখন হয়তো বুঝতেছেন না, যখন ডেটা পাবেন তখন বলবেন যে, তখন অ্যাটলিস্ট আমার কথা মনে করেন যে একটা, তখন বুঝবেন যে আসলে ডেটাগুলো কিভাবে করতে হয়। আর একটা জিনিস আমি করাইতে পারি নাই প্রপারলি আপনাদেরকে, সেটা হচ্ছে ওসিআর দিয়ে ডেটাগুলোকে আপডেট করা। আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল বলি, জিনিসটা রিলেট করতে পারবেন। আপনারা তো অনেক সময় অনেক এক্সিবিশনে যান না, বিভিন্ন সময় ফেয়ার এক্সিবিশনে যান কিনা? ওইখানে আপনারা দেখবেন, আপনারা তো গেলে মিনিমাম 200-250 কার্ড আমরা পাই, বিভিন্ন ব্রুশিয়ার পাই, কার্ড পাই কিনা? নর্মালি অনেকগুলো কার্ড থাকে বা আমাদের ভিজিটিং কার্ড থাকে। এখন এই কার্ডের ডেটাগুলোকে আপনি কমপ্লিটলি ইমেজ থেকে স্ক্যান করে প্রিপেয়ার করে আপনার গুগলে আপলোড করে গুগল কন্ট্যাক্টে ডাউনলোড করা, এটা কখনো কেউ করছেন?
আচ্ছা আমি বলি, আমাদের অফিসের আমাদের একটা স্ক্যানার মেশিন আছে, আমরা স্ক্যানার জেট বলি, ব্রাদার্সের কি স্ক্যানার জেট, ওইটা মূলত মিনিটে হচ্ছে 200 পেজ স্ক্যান করে। তো আমাদের যখন কোনো এক্সিবিশন হয় ওইখানে দেখা যাচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট এসে তাদের কার্ডগুলো ড্রপ করে যায়। এখন এই কোন ক্লায়েন্ট আসলো, কোন ডিভিশন থেকে আসলো, কোন ক্যাটাগরি ইন্ডাস্ট্রি, এগুলোর একটা অ্যানালাইসিস রিপোর্ট আমাদের করতে হয়। এটা মূলত সাধারণত এই কাজগুলো ম্যানেজমেন্ট এবং সিও দেয়, যে আমরা যেখানে 5 লাখ টাকা খরচ করলাম আমাদের আসলে আউটপুট কি আসলো, পোটেনশিয়াল কাস্টমার। এখন কি একটা করে কার্ড ধরে ধরে ফোন দেওয়া যাবে? একটু ইমাজিন করেন তো, সম্ভব না। আবার আরেকটা জিনিস হয়, আমাদের অফিসে যারা সেলস পারসন সেলস টিমে কাজ করে প্রতি 3 মাস পর পর ওদের কাছে যে কার্ডগুলো কার্ড হোল্ডার থাকে, নতুন কার্ড বা পুরাতন কার্ড, এই কার্ডগুলোর একটা ব্যাকআপ আমরা রাখি। কেন রাখি? তার কারণ হচ্ছে এই কাস্টমার ওই মানে সেলস পারসন সে যাদের সাথে মিট করছে তাদের একটা ডেটাবেস জন্য আমাদের কাছে নতুন করে থাকে। এখন এইটার জন্য দুটো অপশন আছে, একটা হচ্ছে বিভিন্ন অ্যাপস পাওয়া যায়, এই অ্যাপসের মাধ্যমে ছবি ইমেজ এপিটোপিট করে আপনি নিয়ে করতে পারবেন। এখন মোবাইল অ্যাপস দিয়ে কতটা ইজি, কতগুলো এটা করবেন, এটা কিন্তু করাটা যথেষ্ট পরিমাণে টাফ, রাইট? তো আমি সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি আপনাদেরকে একটু প্রসেসটা বলে দিই, আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে। ওই কাজটা আমি আপনাদেরকে দেখাই নাই, কিন্তু আমার কাছে যদি সময় থাকে আমি অ্যাটলিস্ট 10টা কার্ড দিয়ে দেখাই দিব, তাহলে বাকিটা আপনারা পারবেন। প্রথমত হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে আইক্লাউড মানে গুগল কন্ট্যাক্ট বলেন আর আইক্লাউড কন্ট্যাক্ট বলেন, প্রত্যেকটা কন্ট্যাক্টের একটা CSV ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা ডাউনলোড করি। প্রথম কাজ হচ্ছে এটা ডাউনলোড করে রেখে দিই। দেন যেটা করি, আমরা কার্ডগুলোকে আমরা নরমালি আলাদা সফটওয়্যার পাওয়া যায়, কার্ডগুলো মানে প্রিন্ট করলে স্ক্যানার করে রিড করে দিবে, ধরুন সফটওয়্যার পাওয়া যায়। তো আমরা সফটওয়্যার ধরেন আমি সফটওয়্যার ইউজ করবো না, আমি ম্যানুয়ালি কাজটা করব। তো ওই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমি একটু বললে আপনারা একটু ইমাজিন করেন এবং আপনারা ওইভাবে করে ট্রাই করেন, চেষ্টা করেন। আর যদি আমি সময় পাই, আমি শিওর না, দেখাই দিব কিভাবে করতে হয়। তো ধরেন আপনি 10টা বা 500 কার্ড আপনি স্ক্যান করলেন, এপিটোপিড স্ক্যান করলেন, ডাবল সাইড স্ক্যান করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সবগুলো যেন একটা অ্যাসেন্ডিং ওয়েতে থাকে। ধরেন কোনো কার্ড এই পাশ উল্টা ওই এরকম যেন না হয়। স্ক্যান করার সময় কার্ডগুলো গুছাই নেবেন, মানে যেন সবগুলো এক সিকোয়েন্সে থাকে। এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। আচ্ছা, এই কাজটা করার পর স্ক্যান করলেন, মিনিমাম 300 DPI তে স্ক্যান করতে হবে। সো আমরা যেহেতু যে বললাম হাই স্ক্যানার যেটি ইউজ করি, তো এটার মধ্যে আমরা কার্ডগুলোকে ঢুকাই দিই অটোমেটিক। ধরেন 2-3 মিনিটের মধ্যে, ধরেন 5 মিনিটের মধ্যে ধরেন 1000-2000 কার্ড, এরকম 10,000 কার্ড বা 1000 কার্ড আপনার স্ক্যান হয়ে গেছে, একটা PDF হয়েছে। তো প্রথম কাজ হচ্ছে এই PDFটাকে আপলোড করবেন হচ্ছে গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে আপলোড করার পর ওপেন উইথ গুগল ডক, তার মানে গুগল ডক দেওয়ার সাথে সাথে যদি DPI প্রপারলি থাকে তাহলে এই ডেটাগুলো অটোমেটিক্যালি টেক্সট টু ইমেজে, মানে ইমেজ টু টেক্সটে কনভার্ট হয়ে যাবে। ওইটা কনভার্ট হওয়ার পর দেন কাজ হচ্ছে ওই ডেটাগুলোকে সিকোয়েন্স ধরে একটু মিলাই নেওয়া, বাই ডিফল্ট একটু ম্যানুয়ালি মিলাই নেওয়া, যে হ্যাঁ সিকোয়েন্স অনুযায়ী ঠিক আছে কিনা। কোথাও দেখবেন যে কোথাও আননেসেসারি কিছু আইকন, লোগো, এগুলো লোগোটাও দেখবেন যে টেক্সট আকারে উঠে গেছে, ওগুলোকে এখান থেকে একটু ক্লিন করা। ওই ক্লিন করার পর ওটাকে কপি করে আপনার নিয়ে যাওয়া এক্সেলে, বা ওইখান থেকে মূলত নিয়ে যাওয়া হচ্ছে আগে নোটপ্যাড থেকে এক্সেল থেকে ওগুলোকে পুরো লেফট রাইট দিয়ে ক্লিন করে তখন এই ফোল্ডার ইয়ে অনুযায়ী নেম, ফার্স্ট নেম, অর্গানাইজেশন নেম, ডেজিগনেশন, ব্যাপারটা কি বুঝতে পারছেন? এইভাবে করে ডেটাবেজের একটা আর্কাইভ রাখা। যেমন আমার কাছে প্রায় এখন পর্যন্ত ধরেন বাংলাদেশের 1 লাখ প্লাস MD CEO এদের নাম্বার আমাদের বিভিন্ন পারপাসে আমার কাছে আছে, তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে, আমি এভাবে করে কানেক্ট করে রাখছি। আমাদের এই টিম, এটা আমাদের একটা বিশেষ করে আমাদের টিমে যারা নতুন জয়েন করে, মানে ফ্রেশার, তাদেরকে দিয়ে ওই যে ঘাস, আর্মিতে যখন ঘাস কাটায় না, দেখবেন নতুন জয়েন নর্মালি একটা রেগুলার কোনো কাজ না থাকলে ঘাস কাটায়, তো আমাদের টিমে নতুন কেউ জয়েন করলে কাজ না থাকলে তাদেরকে দিয়ে ঘাস কাটাই, মানে এই OCR করতে দেই। এবং যত ডেটা ক্লিনিং এর কাজ আছে এই মানে নতুন অবস্থায় সবাই এই ধরনের ক্লিনিং এর কাজ করাই। তো অনেক ধরনের ডেটা ক্লিনিং কাজ থাকে আমাদের। আর স্পেশালি আমাদের যখন প্রকিউরমেন্টের শিপমেন্ট গুলো হয়, শিপমেন্ট ডকুমেন্ট ম্যাক্সিমাম আমাদের CSV PDF করা থাকে, ইমেজে রিডেবল ফরম্যাটে থাকে না, তো ওইগুলাকে আমরা তখন কনভার্ট করি এইভাবে OCR দিয়ে। তো এইটা একটা প্রসেস। তো আমি দেখি যদি কখনো আপনারা তো আমার সাথে যদি আপনার ক্লাস শেষ হয়ে যাবে। আজ কত নম্বর ক্লাস চলতেছে আমাদের?
আজকে আমাদের ক্লাস চলছে কত নম্বর? 14 নম্বর। যদি 14 হয় তাহলে আমরা দুইটা ক্লাস পাচ্ছি। নেক্সট ক্লাসে আমি এই আইবি ডেটাটাকে একটু হয়তো আইবি ডেটাটাকেই আমরা ভিজুয়ালাইজেশন করব, প্লাস হচ্ছে আমি যেটা দেখাইলাম ওই যে লুকারে, যেটা এইটাকে একটু ভিজুয়ালাইজ করে দেখাবো। পাওয়ার বি একটা করব, পাওয়ার বিতে একটা করব লুকারে করব আইবিটা, আর পাওয়ার বিতে করব হচ্ছে পাওয়ার বিতে করব হচ্ছে আমরা ওই যে যেটা করছি 2404 এর এইটা। তো এটা আপনারা করবেন, ওইটা আমি একটু দেখবো। সো আর আপনারা আইবিটা করবেন, আমি জাস্ট একটু দেখবো। এটা আমরা নেক্সট ক্লাসে আমরা সবাই মিলে করব। আর এরপরে নেক্সট ক্লাসে আমি একটু গুগল ম্যাপের এই মানে কাস্টম ম্যাপের এপি ইন্ডিকেশন দেখাবো। এটা হচ্ছে আপনার তারপরের ক্লাসে, এবং আমরা রিভিউ করব আর কি মোটামুটি। তো এইগুলো হবে পার্ট। এখন হ্যাঁ বলেন। আপনি বলছিলেন হচ্ছে আমাদেরকে কিছু আর কি ভিডিও দিবেন। জি 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 অফিশিয়াল ওয়ার্কের এই যে প্রবলেম সলভের জন্য যে 16টা কোড ইউজ করেন আপনি, ওইগুলা তারপর হচ্ছে পিভট আনপিভট, তারপর হচ্ছে ডেক্স ফাংশন, এগুলো আমি পিভট আনপিভটের ভিডিও আপলোড করছি, ওটার লিংকটা আমি দিয়ে দিব। এন্ড ওটা যদি বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে আমি আরেকটা ভিডিও করছি, ওটা একটু ফাস্ট করছিলাম, ওইটা আমি লিংক আজকে দিয়ে দিব, মানে অলরেডি আপলোড করা হয়েছে, ওইটা দেখি আপনাদেরকে দিয়ে দিব। আর মোস্ট ইউজেস কিছু ফাংশন ফর আছে, ওটা নিয়ে আমি কাজ করতেছি আর কি। তো যেটা কোয়ারি প্র্যাকটিসের যে হ্যাঁ ওইটা আমি দিব। আমি কোয়ারি প্র্যাকটিসের কোয়ারির উপর 8টা ভিডিও আমার অলরেডি স্ক্রিপ্ট, কজ একটু মানে ভিডিও মানে টিউটোরিয়াল বানাইতে একটু জানেন তো একটু সময় লাগে, কিছু স্ক্রিপ্ট লেখা লাগে, রেফারেন্স লাগে, ডেটাবেসগুলো গুছানো লাগে, একটু সময় লাগে আর কি। ওটা করতেছি আমি, আপনাদের খুব শীঘ্রই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম ভাইয়া, সেটা হচ্ছে যে আপনাদের সাথে হয়তো আমার আগামী 2টা ক্লাস পরে ক্লাস না হইতে পারে, আমার সাথে কিন্তু কমিউনিকেশন থাকবে, যেহেতু আপনারা অন্য মেন্টরের ক্লাস পাবেন তখন কিন্তু। বাট আমার যে অ্যাসাইনমেন্টগুলো এগুলো আপনারা টু দ্য পয়েন্টে করে আমি আপনাদেরকে নক দিব, আপনারা আমাকে জানাবেন। আমি কি বুঝতে পারছি? মানে ইট ডাজন্ট মিন দ্যাট আমার ক্লাস শেষ, অ্যাসাইনমেন্ট সব শেষ, এটা না কিন্তু। মিনওয়াইল অন্যান্য ক্লাসের ফাঁকে ফাঁকে আমার অ্যাসাইনমেন্টগুলো আপনারা এটা করে ফেলবেন। সো আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব আইবি ডেটা সেটটা নিয়ে কাজ করেন, এটা খুব প্যারার ডেটা, এটা করলে আপনারা শিখতে পারবেন। কমপ্লিটলি লুকার পর্যন্ত যাবেন ইন পারসন, আর হচ্ছে বাংলাদেশ ব্যাংক অথবা এনজিও যে কোনো একটা ডেটা সেট নিয়ে করেন। এটা আপনারা আপনাদের লিঙ্কডইন, আপনাদের পোর্টফোলিও গিটহাব সাইট, বা আপনাদের যেটা পোর্টফোলিও সাইট করবেন, অ্যালিসন নামে একটা পেজ আছে যেখানে আপনি এগুলো সব একবারে শোকেস করা যায়, পাওয়ার বি থেকে শুরু করে সবকিছু। ওই জিনিসগুলোতে আপনারা একবার পুরো ডেটা অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে পোর্টফোলিওতে শেয়ার করতে পারবেন, যেটা একটা বলার মতো আপনার একটা পোর্টফোলিও হবে, যেখানে আপনি কনফিডেন্টলি মানে একটা ইন্টারভিউ ফেস করেন বা কমিউনিকেশন করেন, আপনি অ্যাটলিস্ট কয়েকটা ওয়ার্ড বলতে পারবেন খুব স্ট্রংলি, মানে এটা যেটা প্রুফ করবে যে আপনি আসলে যে ডেডিকেটেডলি করছেন কাজটা। হাসিবুর রহমান ভাই কিছু বলবেন? তাহলে এইটাই, এখানে ছিল আজকের আমার ক্লাস, আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। তো আগামী ক্লাসে তাহলে আমাদের কাজটা কি হবে একটু আমরা রিপিট করি। মাহিন ভাইয়া। আচ্ছা, হ্যাঁ আমরা মানে এটা আমরা নিজেরাই করব, যে কোনো একজন করেন, ক্লাসের মধ্যে শেয়ার করেন যে করছেন, প্রয়োজনে তারা মানে একজন করে বাকি যারা আছে তাদেরকে একটু এডিটর দিয়ে দিন, তাহলে আপনারা একটু ওভারভিউ করেন, বা দুজন করতে পারেন, যে কেউ করতে পারেন, আপনারা একজন করেন, দায়িত্ব নিয়ে করেন, করে ওটাকে আপনারা সবাইকে এডিটর করে দিন, তারপর ওইটা আমাকে একটু শেয়ার করেন, আমাকে এডিটর করে দিন। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বারটা কি ছিল ভাইয়া? 2 নাম্বার টাস্কটা কি ছিল ভাইয়া? বাংলাদেশ ব্যাংকের ডেটা সেটটা না, বাংলাদেশ ব্যাংকের না, সেম এমপ্লয়ি ডেটাবেসটাকে আর কি পাওয়ার বিআই তে করা। আমরা এই যে গুগল ডেটা স্টোরে যে ড্যাশবোর্ডটা করছি, সেম ড্যাশবোর্ডে পাওয়ার বিআই তে করা। বুঝা গেছে তো? এইটা যেভাবে করছি এটা সেভাবে এইভাবে করা, এটা হচ্ছে কাজ। আর নেক্সট ক্লাসে এটা আমরা একটা রিভিউ করব, দেখব। আর ওই ক্লাসে আমরা ম্যাপের ইন্টিগ্রেশন দেখব একটু, মানে কাস্টম ম্যাপ দিয়ে আমরা যখন সার্ভে করি ইজিলি এই ড্যাশবোর্ডে করা ছাড়া কুইকলি ডেটা ভিউ করা এবং টিমে শেয়ার করা,
ওইটা আমরা একটা টেকনিক আছে, আমরা খুব ইজি টেকনিক সবাই জানি কম বেশি, ওইটা আমরা একটু দেখবো আর কি, ওইটা একটু আমরা করবো। আচ্ছা, এই ছিল মোটামুটি আজকের আমাদের ওভারঅল ক্লাসের মানে টপিকস ওভারভিউ। কারো কোনো কোশ্চেন আছে ক্লাস নিয়ে? ভাইয়া ভাইয়া হ্যাঁ, প্রশ্ন ছিল এই বাংলাদেশ ব্যাংকের যে ডাটা সেটআপ, ওই যে 15 লাখ যেটা CSV ফাইল, ওইটা ভাইয়া প্র্যাকটিসের জন্য দিয়েছি, শুধুমাত্র কোয়ারিতে লার্জ ডেটা সেট কিভাবে কানেক্ট করতে হয়, ওইটা একটা সিমুলেটেড ডেটা সেট, ওইটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আচ্ছা না, আমি ভাই যখন লোকারে লোড করতে যাই, লোকারে আপু ওটা লোড হবে না আপু। হ্যাঁ, লোড হচ্ছে না ভাই, এই জন্য আমি আচ্ছা, এত বড় ডাটা সেট মানে লোড হয় না। এইখানে আমাদেরকে একটা ভাইয়া আমাদেরকে একটু হেল্প করতে পারবে ওইখানে আমাদেরকে, আমার মনে হয় নাইয়ান ভাই আছেন কি? ভাইয়া লিভ নিছে। আচ্ছা, বিগ কোয়েরি আমরা কেউ কি পারি এখানে? আচ্ছা, মূলত ওই ডেটা সেটটা লোড করতে চাইলে আপনাকে মূলত ওই ডেটা সেটটাকে আগে বিগ কোয়েরিতে লোড করতে হবে। আচ্ছা আচ্ছা, বিগ কোয়েরিতে লোড করে দেখবো আরো তাহলে। হ্যাঁ, বিগ কোয়েরিতে লোড করে দেন বিগ কোয়েরি থেকে আপনি ওইটাকে পুল করতে পারবেন হচ্ছে লুকারে। গুগল শিটে হচ্ছে আপনি সর্বোচ্চ 3.5 লাখ পর্যন্ত ডেটা সেট আপনি আপলোড করতে পারবেন। আচ্ছা, লুকারে ভাইয়া ফাইলের সাইজ লিমিট দিছে 100 MB, তো এই জন্য হচ্ছে মানে ওটার মধ্যে যত লাখ ডাটা হয়, 7 লাখ ডাটা হয়েছে, তো আমি ওইটাই হচ্ছে লিমিট বোঝা যাচ্ছে ওই ফাইলের জন্য। ওইটা লিমিট আপু। এখন যদি আপনি লুকারে 100 জিবি ডেটা লোড দিতে পারবেন, কিন্তু পেইড ভার্সনে যেতে হবে। আচ্ছা আচ্ছা, কারণ এখন এখানে এই জায়গাটা আমি গুগলকে আসলে খুবই, গুগলের প্রোডাক্টগুলো ভালো লাগে যে আমরা যারা আছি আমাদের তো আসলে প্র্যাকটিস করার জন্য, শেখার জন্য, কিন্তু যে মাইক্রোসফট যেমন একটা ধরাবাঁধা নিয়ম করে দিয়েছে, তুমি প্র্যাকটিস করে যাই করে কিনতে হবে, ঠিক না? কিন্তু গুগলে কিন্তু এই জিনিসটা নাই। এটা খুব ভালো একটা জিনিস। আমরা কিন্তু স্মল অর্গানাইজেশন যারা আছি বা বিজনেস করতেছি বা যে এক্সপ্লোর করতেছি, শিখতেছি, আমরা কিন্তু এই লাখ দুয়েক ডেটা সেট নিয়ে কিন্তু ইজিলি কাজ করতে পারি। ইভেন তো ফ্রিল্যান্সিং প্রজেক্টগুলোতে কিন্তু এত ডেটা সেট নিয়ে কিন্তু কাজ করতে হয় না, ছোট ছোট প্রজেক্টগুলোতে সর্বোচ্চ লাখ দুয়েক, এটাই যথেষ্ট গুড এনাফ। এখন এর বাইরে তো ডেটা সেট আছে ডেফিনেটলি, তখন কিন্তু যে আপনার চলে যাবে এসকিউএল, বিগকোয়েরি। সো পরবর্তী ক্লাসে তো আপনারা দেখা যাচ্ছে প্রতীক আপনাদেরকে বিগকোয়েরি মানে এসকিউএল এগুলো করাবে, তো ওইখান থেকে আপনারা মূলত একটা ধারণা পেয়ে যাবেন ওইটা সম্পর্কে। ওইটা দিয়ে তখন কিভাবে কানেক্ট করতে, কাজ করতে, ওইটা আপনারা শিখতে পারবেন আর কি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এখন ক্লাস শেষ করব। শেষ করার আগে আমি একটা মানে বেসিক একটা আপনাদের কাছে একটু রিভিউ বা আপনাদের একটা, যদি এটা আমি লাস্ট ক্লাসে জিজ্ঞেস করবো তারপরে বলতেছি, আমার সাথে অলমোস্ট আপনারা আজকে নিয়ে প্রায় 1.5 মাস হয়ে যাচ্ছে ক্লাস করতেছেন। আমার কথা একটাই, আমার ক্লাস বা আমি অ্যাজ এ পার্সন বা অ্যাজ এ গ্র্যাড ব্যাংকার হিসেবে আমরা কি আপনাদের ক্যারিয়ার গ্রোথে বা লাইফে ভ্যালু অ্যাড করতে পারছি কিনা, বা কনফিডেন্টটাকে বুস্ট করতে পারতেছি কিনা, যে প্রফেশনে আছেন বা কারেন্টলি এটা ইউজ করতে পারতেছেন কিনা, এটা আমার একটা জানার ছিল। জি ভাই, ভ্যালু অ্যাড হচ্ছে। আমি মানে আগের যে ডাটা অনেক ইজিলি, অনেক মানে এক্সেল ফাংশন ইউজ করে ক্লিন করতে পারি, এটা আমার কাজে লাগতেছে টুকটাক। অনেক সময় হয় আমরা এমন অনেক ওয়ার্কশপ করি যে ওয়ার্কশপটা আসলে খুব মানে সফিস্টিকেটেড মনে হয় করতেছি, কিন্তু ওই ওয়ার্কশপের আউটপুটটা পরবর্তী আমার লাইফে কাজে লাগাতে পারি না। অনেক সময় হয়, অনেক ব্যাপার ওয়ার্কশপ আমরা করি, ডে লং কোর্স করি, প্রোগ্রাম করি, ওইটা অতিরিক্ত সীমাবদ্ধ বা আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি কাজে লাগাতে পারতেছি না। বাট আমি যেটা দেখাচ্ছি বা আমরা যেটা করাচ্ছি, বাট এতদিন পর্যন্ত আমার সাথে যতটুকু আপনারা শিখলেন, ওইটা কি আপনারা আপনাদের লাইফে, যেমন আপু বললেন কাজে লাগাতে পারছেন, বা অন্য কেউ একটু বলবেন যে আপনারা আসলে আপনাদের কতটুকু কাজে লাগাতে পারতেছেন, বা কনফিডেন্স লেভেলটা বুস্ট হচ্ছে কিনা, বা ওভারঅল নলেজ লেভেলটা ওভারঅল যদি শেয়ার করতে চান আর কি। হচ্ছে যে একেবারে হিসাবে এটাতে জয়েন করেছিলাম, সো ওই দিক থেকে চিন্তা করলে অনেকটা কনফিডেন্স পাইছি।
কিভাবে কোনটা শিখতে হবে, কতটুকু শিখতে হবে, এটার একটা মোটামুটি ভালো ধারণা এই পর্যন্ত পাইছি। আচ্ছা, আমি চ্যাট জিপিটি দিয়ে আপনাদেরকে ফাংশন কিভাবে লিখতে হয় সেটা দেখাইছি। আপনারা কি এটা কখন এর মধ্যে কি ইউজ করছেন? ওই যে বুকটা কি হয় এইটা একবার ট্রাই করছিলাম, যে আপনি যেভাবে দেখছেন দেখাইছিলাম যে একটা ফাংশন দেখার পরে গ্রুপ থাকলে ওইটা কিভাবে ওকে দিয়ে ঠিক করা যায়। ওকে, পারফেক্ট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আর হচ্ছে আপনাদেরকে একটা, হ্যাঁ জি বলেন ভাই। একটা মানে বাইরের ইয়া থেকে একটা কোশ্চেন করি, লাইক আপনি তো এমআইএস ডিপার্টমেন্টের অনেক কিছু জানেন, সো এমআইএস ডিপার্টমেন্টের কোর জবটা কি? এটা যদি অ্যাডমিনিস্ট্রেশন লেভেল হয় তো এটা করতে আমার জন্য ভালো হতো, কারণ আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এমআইএস ডিপার্টমেন্ট। আপনি তো মনে ডিউ থেকে করতেছেন না? জি ভাই। আচ্ছা আচ্ছা, তো এমআইএস এর ভাই যদি বলি, আমরা যেটা আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে যেটা পাইছি, এমআইএস এর কোর জব যদি বলি সেটা হচ্ছে ডেটাবেস থেকে ডেটা নিয়ে ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী রিপোর্ট করা, যেটা প্রথম ক্লাসে আমরা যেটা ওভারভিউ শেয়ার করছি, অবজেক্টিভ ডিফাইন, অ্যাগ্রিগেশন, ক্লিনিং, দেন অ্যানালিটিক্যাল মেথোডোলজি, দেন রিপোর্টিং। রিপোর্টিংটা হচ্ছে বিআই রিপোর্টে করতে হয় অথবা কাজটা করতে হয়। এই পুরো প্রসেস হচ্ছে এমআইএস। আচ্ছা ভাই, যে আসলে স্পেসিফিক্যালি কোন ডিপার্টমেন্ট থাকবে না সব ডিপার্টমেন্টেরই ওই কাজ? ভাইয়া এখন যদি ধরেন দেখা যাচ্ছে, আমি যখন এক্সাম্পল ইয়েতে ছিলাম, রবিতে ছিলাম বা জেনেক্সে ছিলাম, তখন দেখা যেত কি আমরা পার্টনারের জন্য এমআইএস থাকতো আলাদা। ধরেন উবারের জন্য একটা এমআইএস, তারপরে ব্র্যাক ব্যাংকের জন্য একটা এমআইএস, তারপরে ধরেন নেসলের জন্য একটা এমআইএস। মানে হচ্ছে কি যে একটা টিমে দেখা যাচ্ছে ওদের কল আছে, ধরেন নেসলের কল, কাস্টমার সার্ভিসের কমপ্লেনে কল আছে ধরেন প্রতিদিন 200-250। এখন এই কলগুলো রেকর্ড ধরেন রিসিভ করতে আমাদের কল কোন একটা কল সেন্টার এজেন্ট। তো এখন ওই কলের উপর ফিডব্যাক করে, রিপোর্ট রেডি করে, সামারি করে ওই নেসলেকে একটা যে ফিডব্যাক দেওয়া বা ইনস্ট্যান্ট একটা যে প্রসেস করা, সামারি করে একটা ম্যানেজমেন্ট একটা ডিসিশন মেকিং এর জন্য একটা ইনফরমেটিভ ফিডব্যাক দেয়, এইটা এমআইএস করতো। সেই ক্ষেত্রে ভাই আমাদের যে বিজনেস অ্যানালিটিক্স এর যা যা শিখতেছি এটা তো তাহলে ডাইরেক্টলি আমাদের ডিপার্টমেন্টের সাথে রিলেটেড, তাই না? একেবারে ডাইরেক্টলি রিলেটেড। তবে এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখন ধরেন বিজনেসের অপারেশনে কোন একটা প্রসেস, বিজনেস অপারেশনে কোন একটা জায়গায় ঝামেলা হচ্ছে, ওই জিনিসটাকে ম্যানেজমেন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী ওইটাকে ওইখানে একটা অটোমেশন করা, ওইখানে ধরেন টিমের সাথে কথা বলে প্রবলেমটাকে সলভ করা, ওইখানে কি কি দিতে হবে, কোন একটা সার্ভে কন্ডাক্ট করতে হবে, ওইখানে কি ধরনের ফর্ম ডিজাইন করতে হবে, কি করতে হবে না করতে হবে, এইটা সাধারণত অপারেশনাল কাজটাকে স্মুথ করে বিজনেসটাকে অনগোয়িং রাখা, এই ম্যানেজমেন্ট এবং ডিফারেন্ট স্টেক হোল্ডারের সাথে কমিউনিকেট করে, সিস্টেমের সাথে কমিউনিকেট করে, আইটির সাথে কমিউনিকেট করে, তারপর হচ্ছে টেকনিক্যাল টিমকে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট করে প্রবলেমটাকে আইডেন্টিফাই করে সলভ করে ওইটাকে আবার ইউজার ফ্রেন্ডলি করে দেওয়া, রিপোর্টিং প্রসেস চালু করা, এইটার কাজটা হচ্ছে বিজনেস অ্যানালিস্টের। বুঝছেন না বুঝেন নাই? আমি যখন হচ্ছে যে এমএস ডিপার্টমেন্টে করতেছি তো দেখা যাচ্ছে যে আমার যে কাজটা এখন এটা যদি রিলেটেড হয় তাহলে হয় না যে আমার ফিউচারের জন্য খুব ভালো হবে। আদারওয়াইজ তো দেখা যাবে যে পরে যে এটা যদি আলাদা ডিপার্টমেন্ট হয়ে যায় সমস্যা না। না না, এখন এটা এই ক্ষেত্রে আসলে কোম্পানি ভ্যারি করবে। ধরেন আপনি আমার একটা কোম্পানিতে জয়েন করলেন যেখানে আপনি একাই এমএস, আর কেউ নাই, ওই কোম্পানিতে কোনো বিজনেস অ্যানালিস্ট নাই, কিছু নাই। আমি একটা যেটা দেখছি, হ্যাঁ বলেন ভাইয়া। আমি যেটা দেখছি যে অনেক কোম্পানিতে দেখা যায় যে পার্টিকুলার প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা একজন এমএস থাকে বা ডেটা অ্যানালিস্ট থাকে। জি, ডেটা অ্যানালিস্ট থাকে। আবার আছে যে একটা আলাদা ডেটা অ্যানালিসিসের একটা ডিপার্টমেন্ট থাকে, সেটা পুরোপুরি সাপ্লাই চেইন, তারপর সেলস, মার্কেটিং, এই ব্যাকআপগুলো। ফাইন্যান্সের অবশ্য আলাদা, বাট সেলস আর সাপ্লাই চেইন এই ব্যাকআপটা দেখছি। আবার অনেক অর্গানাইজেশন থাকে যেখানে কমপ্লিটলি ডেটা টিম, আইটি টিম মার্জ করা থাকে, আইটি এবং ডেটা এমআইএস সবগুলো মার্জ করা থাকে। এখন একটা পার্ট শুধুমাত্র ডেভেলপমেন্টে কাজ করে, ধরেন এই যে বিআই ডেভেলপ করতেছে একটা টিম, তারপরে ধরেন ডেটা বেস তৈরি করতেছে একটা টিম হচ্ছে দেখা যাচ্ছে কাস্টমারের প্রজেক্ট মানে রিকোয়ারমেন্টের জন্য সফটওয়্যার বানিয়ে দিচ্ছে,
ফিল্ড থেকে ডেটা কালেক্ট করে দিচ্ছে, সার্ভে রেডি করে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে একটা টিম আপনার শুধুমাত্র তার কাজ হচ্ছে ডেটা ক্লিন করা, কালেক্ট করা, রেডি করে আবার ওটাকে বিগকোয়েরিতে ট্রান্সফর্ম করে দেওয়া, ডেটাবেসে ট্রান্সফার করে দেওয়া। হ্যাঁ, আবার আরেকটা টিম আছে বিজনেস অ্যানালিস্ট, সে হচ্ছে শুধুমাত্র ডিপার্টমেন্ট যে বিভিন্ন জায়গায় কাজ কম্বিনেশন করে কাজটা হচ্ছে কিনা প্রপারলি দেখতেছে না, সেই কাজগুলো করতেছে। এটা লার্জ অর্গানাইজেশনের ক্ষেত্রে হয়। কিন্তু যখন আপনি কোনো একটা এমন অর্গানাইজেশনে গেলেন যেখানে আপনি একটা ছোট অর্গানাইজেশনে গেলেন যেখানে হচ্ছে ধরনের কোনো ডেটা টিম নাই, আপনি একাই, তখন আপনার কি করতে হবে? সবগুলো কাজ একা করতে হবে না? তো ওই পার্সপেক্টিভে আমি কিন্তু আপনাদেরকে কি সবগুলো লেভেলের টাস্কগুলোকে দেখাচ্ছি কিনা, এমআইএস এর পার্টটাও দেখাচ্ছি, বিজনেস অ্যানালিস্ট হিসেবে কিভাবে চিন্তা করতে হয় সেটাও দেখাচ্ছি, রিপোর্টিং কিভাবে করতে হয়, প্রসেস ডেভেলপ কিভাবে করতে হয় ওইগুলো কিন্তু দেখাচ্ছি। মানে আপনারা মূলত ওভারঅল একটা এক্সপেক্ট পাবেন। এখন আমরা জানি না আপনারা কোথায় কে কি করতেছেন, যাতে করে আপনারা যে কোনো সিচুয়েশনে যখনই যাবেন না কেন ওই জায়গাটা যেন কখনো আটকে না যান, অ্যাটলিস্ট উঠে আসতে পারেন, কভার করতে পারেন। ওই জন্যও কিন্তু আমরা পুরোটা একটা বুট ক্যাম্প ডেভেলপ করা। তো আমার পোর্শনে আমি যে পোর্শনগুলো দেখাই ওইখানে এমআইএস এবং বিজনেস অ্যানালিটিক্স মানে ম্যানেজমেন্ট কমিউনিকেশন রিপোর্টিং এই পোর্শনটা বা এই যে প্রবলেম আইডেন্টিফাই করে প্রবলেমটাকে সলিউশন দেওয়ার একটা বেসিক লেভেলের একটা অটোমেশন ডেভেলপ করা, এই জিনিসগুলো আমি দেখাই দিচ্ছি। আর পরবর্তীতে আপনারা যেটা পাবেন ইন ডেপথ অ্যানালাইসিস, যেমন ডিসক্রিপটিভ বা ইনফরমেশনাল স্ট্যাটিস্টিক্স দিয়ে আপনারা একটা ইন ডেপথ অ্যানালাইসিস করা, তারপর হচ্ছে এসকিউএল ডেভেলপ করা, বা এসকিউএল আপনাদেরকে ডেভেলপমেন্ট শিখাবে না, কিন্তু কিভাবে এসকিউএল থেকে মানে কল করে ডেটাগুলোকে কানেক্ট করে আপনি রিপোর্টিং এ দেখাবেন ওইটা দেখা। তারপর হচ্ছে বড় ডেটা সেটের ক্ষেত্রে পাইথন ইউজ করে কিভাবে এটাকে ইডিএ করে সামারি করে ডেটা অ্যানালাইসিস করা, ওই জিনিসগুলো মানে আপনারা একটা ওভারঅল এ টু জেড একটা টাচ পাবেন এখান থেকে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকের জন্য হ্যাঁ জি বলেন। নরমালি শুনছি যে মানে আসলে ওইটা কোন মানে একটু হচ্ছে মানে একটা হেজিটেশন দিয়ে যায় যে আপনি এমআই সেক্টরটা এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, মানে ওভাবে যেমন বাকি ডিপার্টমেন্টগুলো মার্কেটিং ফাইন্যান্স ডেভেলপ হয়েছে, এটা এখনো অতটা ডেভেলপ মানে ইটস ট্রু 100% ট্রু। আমার ক্ষেত্রে যেটা সত্য বলবো যে আমি হচ্ছে তো স্বপ্নতে শেষ করছি, তারপর মানে এমআই ফিল্ড রিলেটেড জব খোঁজা মানে একটা খুঁজে পাওয়া মানে খুঁজতে হয় অনেক, তারপর হচ্ছে যখন যাই তখন ওখানে আরো বেশি ক্রাইটেরিয়া আছে। মানে আপনি যে এমআইএস নিয়ে পড়ে এমআইএসি করতে তা তো না, আপনি ডেটা অ্যানালিসিস চলে যাবেন, আপনি বিজনেস অ্যানালিসিস চলে যাবেন, আপনি না বিজনেস অ্যানালিস্ট মানে ওই ডেটা অ্যানালিসিস ওই সব ফিল্ড রিলেটেড জবের কথা ইটস অল অ্যাবাউট সেম জিনিস, বুঝছেন ভাই, ঘুরে ফিরে না একই জিনিস। কারণ আমি তো ওটাই মানে আমি বিজনেস অ্যানালিটিক্স করছি, ডেটা অ্যানালিটিক্স এখন কয়েক জায়গায় হ্যাঁ আমার কিছু জায়গায় ল্যাকিং আছে, হয়তো মানে সবকিছু তো এখনো কভার যেহেতু বিগিনার পর্যায়ে আর কি। আমি যেমন আমার যেমন ক্যারিয়ারটা গ্রো করছি হচ্ছে আপনার কি দিয়ে, ধরেন শুরুটা ছিল ডেটা এন্ট্রি, একেবারে শুরুটা বিপিও থেকে কাজ করছি, ডেটা এন্ট্রি থেকে শুরু করছি হচ্ছে আপনার দেখা যাচ্ছে এমআইএস এ ঢুকলাম, এমআইএস এ ছিলাম অনেকদিন, এমআইএস থেকে দেন মুভ করলাম হচ্ছে বিআইতে, মানে তখন ডিরেক্ট সেলসের সাথে কাজ করতাম, সেলস টিমের সাথে কাজ করে ওদের কোয়ারিগুলোকে নিয়ে মার্কেট অ্যানালাইসিস এই কাজগুলো করতাম। এগুলো করতে করতে বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছি এখন। এই তো মানে এখন বিআই প্লাস বিএ দুটো মিলিয়ে কাজ করতেছি। এখন বর্তমানে যে রোলে আছি এই রোলে আমার স্ট্র্যাটেজিক কাজ বেশি করতে হয়। মানে আমার টিমে দেখা যাচ্ছে 9 জনের মতো এমআইএস আছে, তারপরে ডেটা মানে আইটি টিম আছে আমাদের, যদিও আমাদের আইটি টিমটা আসলে অতটা স্ট্রং না, আমরা কোনো এভাবে আমরা তারপরেও দেখা যাচ্ছে নিজেরা যতটুকু পারি সলিউশনগুলো বানাই ফেলি, বাট যেগুলো না পারি আমাদের সফটওয়্যার তো আছে এগুলো ইউজ করি। মেনলি আমাদের যেটা করতে হচ্ছে দেখা যায় অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট হিসেবে প্রসেস ডেভেলপমেন্ট, প্ল্যানিং এবং পলিসি ডেভেলপমেন্ট এই কাজগুলো করতে হয়। কজ এন্ড অফ দ্য ডে ম্যানেজমেন্ট রিকোয়ারমেন্টটা আসলে ফুলফিল করতে প্রপারলি। মানে আপনাদের পলিসি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হবে টুডে টুমরো। যখনই আস্তে আস্তে একটু সিনিয়র লেভেলে যেতে থাকবেন তখন দেখবেন যে আপনাদের ডেটা নিয়ে পলিসি বানাইতে হবে, অপারেশনাল পলিসি ডেভেলপ করতে হবে। তখন বিজনেস অ্যানালিস্ট হিসেবে আপনার মানে বিজনেস অ্যানালিস্ট আর সিও রোল কিন্তু অলমোস্ট সেম। সিও হচ্ছে কমপ্লিটলি অপারেশনটা দেখতেছে পুরোটাই, বিজনেস অ্যানালিস্ট হচ্ছে টেকনিক্যাল প্লাস অপারেশনটা যদি স্মুথলি রান করে
মানে একজন দেখতেছে পুরোটা অপারেশন, আর একজন হচ্ছে ওই অপারেশনটা কি স্মুথলি রান করতে পারে, ওইখানে টেকনিক্যাল এবং পলিসি যত সাপোর্ট দরকার হয় ওইটাকে ডেভেলপ করা। এই ক্ষেত্রে ভাইয়া সিআইও যে চিফ ইনফরমেশন অফিসার উনি হচ্ছে কাজটা করে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ রাইট, এই কাজটাই করে। আচ্ছা ভাইয়া, এমআইএস আর আইটির মধ্যে মানে যদি মানে আজকে আমি মেইনলি আইটি ডিপার্টমেন্টের জবটা কি আমাদের হবে নাকি আমাদেরটা মানে কোনো না, আপনাদের আইটি ডিপার্টমেন্টের জবগুলো হবে না। কেন বললাম? আইটি ডিপার্টমেন্ট হচ্ছে টোটালি কোর নেটওয়ার্কিং, সিস্টেম ইমপ্লিমেন্টেশন, তারপর হচ্ছে ডেটাবেস, এগুলো নিয়ে মূলত কাজ। ব্যাংকের ক্ষেত্রে এমএসটা পুরোটা রিপোর্টিং, কমপ্লিটলি রিপোর্টিং। মানে যদি আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ মানে দেখতে মানে আপনাকে ব্যাংকের ক্ষেত্রে যেটা হবে যে দেখা যাচ্ছে আপনাকে ব্যাংকের ক্ষেত্রে যেটা হয় আইটি ডিপার্টমেন্ট থেকে বা যারা সার্ভার আইটি ডেটাবেস ম্যানেজ করে তারা আপনাকে রিপোর্টিং পুলের জন্য বিভিন্ন এপিআই দিয়ে দিবে বা এসকিউএল কোয়ারি করে দিয়ে দিবে, আপনাকে ডেটা একটা জায়গায় স্টোর করে ওইটাকে অ্যানালাইসিস করে অপারেশনাল রিপোর্টিং গুলো করা। ওইটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে এমআইএস এই কাজটা করে, অপারেশনাল রিপোর্টিং সাপোর্ট দেয়। ধরেন এক্সাম্পল, একটা ব্রাঞ্চে ডাচবাংলা ব্যাংকের ধরেন মিরপুর ব্রাঞ্চে বা 10টা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলোর রিপোর্ট আপনাকে দিল, তো ওই রিপোর্টগুলোর বেস করে আপনার কাজ করে। তারপরে দেখা যাচ্ছে ক্রেডিট কার্ডের ধরেন দেখা যাচ্ছে ক্রেডিট কার্ডের উপর আপনার এমআইএস কাজ করা লাগে, তখন দেখা যাচ্ছে ফ্রডুলেন্স কারা আছে, কোন কোন কাস্টমার মোর লাইকলি টু আগামী 7 দিন, আগামী বছর বা আগামী মাসে পেমেন্ট করবে না, তারা চলে যেতে পারে, ডিফল্টার হইতে পারে, তাদেরকে প্রেশারাইজ করে টাকাগুলো উঠায় নেওয়া। তারপরে রিকভারি টিম যারা করতেছে তারা কেমন পারফর্ম করতেছে, কোন ব্রাঞ্চে ক্যাশ কেমন হচ্ছে, কোন কোন এটিএম মেশিনটা আপনারা দেখা যাচ্ছে আপনারা দিছেন ওইখানে সেট করছেন কিন্তু ট্রানজাকশন হচ্ছে না, ওই লেভেলে হচ্ছে না। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এখানে ব্যাংকে এমআইএস মানে কাইন্ড অফ ডেটা অ্যানালিস্টের কাজগুলো করতে হয়। এমআইএস এর কাজটাই ডেটা অ্যানালিসিস করা, মানে ডেটা অ্যানালিস্ট আর এমআইএস এর মধ্যে পার্থক্য নাই তেমন, কিন্তু তাদের মেইন রোলটা হচ্ছে রিপোর্টিং ফোরকাস্টিং। কিন্তু ওই রিপোর্ট দিয়ে আপনি ওই রিপোর্টের বেস করে আপনি যে পিপলকে চার্জ করবেন, মনিটরিং করবেন, ইভালুয়েট করবেন, ওই কাজটা কিন্তু করে অপারেশন। এইটার গ্যাপটা কি, এটা একটা বড় গ্যাপ, এটা কিন্তু অনেকভাবে জানি বুঝি না। ব্যাপারটা আমার কথা কি বুঝছেন? ধরেন আপনাকে সেলসের রিপোর্ট নিয়ে কাজ করলেন, আপনি রিপোর্ট দিলেন, কিন্তু আপনি এখন সেলস ম্যানেজারকে ধরেন বলতে পারতেন না যে ভাই আপনি এটা করেন না কেন, এটা করেন না কেন, আপনি এটা করেন। এই যে ফলো আপটা, এই কমিউনিকেশনটা সাধারণত করে বিজনেস অ্যানালিস্ট আর হচ্ছে অপারেশন অ্যানালিস্ট বা অপারেশন টিম করে। বিজনেস অ্যানালিস্টের একটা বড় রোল হচ্ছে বা মানে প্যারালাল অপারেশন টিমের বড় রোল হচ্ছে সবগুলো ডিপার্টমেন্টকে নিয়ে কিউমুলেটিভ ভাবে একত্র করে বিজনেসের যে অবজেক্টিভ থাকে, ইয়ারলি যে অবজেক্টিভ থাকে, ওই অবজেক্টিভটাকে ফুলফিল করার জন্য কমিউনিকেশন করা, মনিটরিং করা, ইভালুয়েট করা, প্রসেস করা, সিস্টেম ডেভেলপ করা। ওই সিস্টেম ডেভেলপের মধ্যে তার কমিউনিকেট করতে আইটির সাথে, রিপোর্টিং সাথে, মানে একটা বিজনেস অ্যানালিস্টকে দেখা যাচ্ছে তার আইটি সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়, প্যারালাল বিজনেসের অপারেশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। সে মিডল একটা রোল প্লে করে, একটা ব্রিজ হিসেবে কানেক্ট করে ডিপার্টমেন্টের হেডস ভার্সেস আইটি ভার্সেস ডিপার্টমেন্ট হেডস, ম্যানেজমেন্ট ভার্সেস ডিপার্টমেন্ট। এই আর কি। তো আজকের জন্য এখানে রাখতেছি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। 2টা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিছি, কাইন্ডলি করে কমপ্লিট করবেন, একটু সময় দেন, যেহেতু আমার সাথে আপনাদের আর কি বলে এটাকে আর কমিউনিকেশন মানে ওভারঅল ফিজিক্যাল ক্লাস হবে না। একটু কাইন্ডলি এই মানে রিকোয়েস্ট করবো, এটা আর গ্যাপ দিয়েন না, যারা যারা করেন তারা একটু করেন। তাহলে আজকের জন্য এখানে রাখতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।